সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 মাইক্রো অর্গানিজমসের ওয়ান শট সিকিউ নিয়ে তোমাদের সাথে আছি আমি শ্রেষ্ঠা চৌধুরী, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে আছি। তাহলে আজকে যদি আমরা দেখি আমাদের যে চ্যাপ্টার দ্যাট ইজ মাইক্রো অর্গানিজম, এই মাইক্রো অর্গানিজম চ্যাপ্টারটাতে আমরা কি নিয়ে ডিসকাশন করি। বেসিক্যালি আমাদের এখানে ডিসকাশন হয় তিনটা জায়গা নিয়ে। একটা হচ্ছে ভাইরাস, তারপর আমরা ডিসকাস করি এখানে ব্যাকটেরিয়া নিয়ে, অ্যান্ড এর পরবর্তীতে আমরা ডিসকাস করি ম্যালেরিয়াল প্যারাসাইট দ্যাট ইজ প্লাজমোডিয়াম স্পিসিস নিয়ে। তাহলে দেখো, এই একটা চ্যাপ্টারে কিন্তু আমাদের ডিসকাস করার জায়গা কয়টা? তিনটা জায়গা, ভাইরাস, ব্যাকটেরিয়া অ্যান্ড প্লাজমোডিয়াম স্পিসিস। তো আমি যদি আসি আমাদের এইচএসসিতে এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স, তোমরা যদি প্রিভিয়াস সিকিউ কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করো তখন দেখবা এই চ্যাপ্টারে যেহেতু তিনটা জায়গা, এর মধ্যে কোনো না কোনো একটা জায়গা থেকে তোমরা ডেফিনেটলি সিকিউ পেয়ে যাবা, ইফ নট মোর। তাই এই চ্যাপ্টারটা আমাদের ভালো মতো পড়া খুবই দরকার। আর এবার যদি আসি আমরা আমাদের মেডিকেল বা অন্যান্য অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো অ্যানালাইসিস করলে দেখতে পারবা যে মেডিকেলের জন্য ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কারণ মেডিকেলে মাইক্রোবায়োলজি এটা নিয়ে আমাদের পড়ালেখাই করতে হয়। সো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। এটা ছাড়াও যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যেখানেই বায়োলজি আছে সেখানেই আমাদের জন্য এই মাইক্রো অর্গানিজম নিয়ে আমাদের ধারণাটা থাকা দরকার। সো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের সিকিউ পোর্শনটা। আমরা যদি আমাদের এখন প্রথম কোয়েশ্চেনটাতে যাই, আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা সবাই একটু খেয়াল করো। সেটা হচ্ছে মিস্টার রহিম অ্যান্ড মিস্টার করিম স্টাডিড রিং স্পট ডিজিজ অফ পাপায়া। তার মানে আমরা একটা ডিজিজের কথা পাচ্ছি দ্যাট ইজ রিং স্পট ডিজিজ অফ পাপায়া, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ব্লাইট ডিজিজ অফ রাইস। তাহলে আমরা দুটো ডিজিজের কথা দেখছি, একটা হচ্ছে রিং স্পট ডিজিজ। তাহলে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে, এই রিং স্পট ডিজিজ অফ পাপায়া এটা কিসের কারণে হয়? এটার কজেটিভ অর্গানিজম কি? এটা হচ্ছে একটা ডিজিজ যেটার কজেটিভ অর্গানিজম হচ্ছে একটা ভাইরাস। দ্যাট মিনস এটা ভাইরাস দিয়ে হচ্ছে। ভাইরাসটার নাম কি? ডিজিজের নাম যেটা, ভাইরাসের নামও সেটা, পাপায়া রিং স্পট ভাইরাস, যেটাকে আমরা বলি PRSV। আর আমার সেকেন্ড ডিজিজটা হচ্ছে ব্লাইট ডিজিজ অফ রাইস। তাহলে এখন আমার নেক্সট কোয়েশ্চেন কি? এই যে ব্লাইট ডিজিজ অফ রাইস, এটার পজিটিভ অর্গানিজম কি? এইটার পজিটিভ অর্গানিজম হচ্ছে, এটা একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, অ্যান্ড এই ব্যাকটেরিয়াটার নাম কি? আমি শিওর তোমরা সবাই জানো, দ্যাট ইজ জ্যান্থোমোনাস অরাইজি। এক্ষেত্রে আমি বিফোর উই মুভ ইনটু দ্য কোয়েশ্চেন্স, আমি তোমাদেরকে যদি একটু বলি, সেটা হচ্ছে এই যে জ্যান্থোমোনাস অরিজির কথা বললাম, আমরা যখন কোনো সায়েন্টিফিক নেম লিখতে যাই এখানে কিন্তু আমাদের খুব কমন একটা ভুল হয়, যেখানে যেই জায়গায় আমাদের মার্কসটা একটু ফ্ল্যাকচুয়েট করে। কি কমন ভুল হয়? তোমরা সবাই এই রুলটা জানো, যখন আমরা কোনো সায়েন্টিফিক নেম লিখতে যাই আমাদের জেনাস আর স্পিসিস দুইটা পোর্শন আলাদা করে লিখতে হয়, দুইটা পোর্শনের নিচে আলাদা আলাদাভাবে দাগ দিতে হয়, অ্যান্ড আমাদের স্পিসিসের নেমটা স্মল লেটারে থাকে। বাট অনেক সময় দেখা যায় কি, আমরা যখন লিখতে যাই তখন আমরা কি করে ফেলি, মাঝে মাঝে দেখা যায় কি পুরোটা মিলে একটা দাগ দিয়ে ফেললাম, অথবা দেখা যায় কি অরিজি বানানের ওটা ছোট হাতে না দিয়ে বড় হাতে দিয়ে ফেললাম, এরকমও হতে পারে। সো এই ছোটোখাটো ভুল, তারপর ধরো যে কোনো স্পেলিং মিস্টেক হতে পারে, জ্যান্থোমোনাসের স্পেলিংয়ে মিস্টেক হতে পারে, এরকম ছোটোখাটো যে কোনো ভুল হতে পারে। whenever there is a mistake in the scientific name, তোমরা মাথায় রাখবা এই মিস্টেকের কারণে কিন্তু তোমার সিকিউতে নাম্বার কমে যাবে। এই জন্য যখনই কোনো সায়েন্টিফিক নেম লিখতে যাবা, এই সায়েন্টিফিক নেমটা যাতে তুমি কারেক্টলি লিখো এটা তোমার মাথায় থাকতে হবে। আচ্ছা, এখন আসি আমাদের কোয়েশ্চেনে। আমাদের কোয়েশ্চেন প্রথমটা হচ্ছে, এক্সপ্লেইন হাউ দি সেকেন্ড মাইক্রো অর্গানিজম মেনশনড ইন দ্য স্টিমুলাস ডিস্ট্রয়স ফুড অ্যান্ড সয়েল ফার্টিলিটি। তার মানে আমাকে প্রথম কোয়েশ্চেনে জানতে চাচ্ছে সেকেন্ড মাইক্রো অর্গানিজম। সেকেন্ড মাইক্রো অর্গানিজম কোনটা? যেটা আমরা একটু আগেই ডিসকাস করলাম, সেটা হচ্ছে আমাদের জ্যান্থোমোনাস অরিজি। তো এই যে সেকেন্ড মাইক্রো অর্গানিজমটা আমাকে জানতে চাচ্ছে, এই সেকেন্ড মাইক্রো অর্গানিজম দ্যাট মিনস আমার কোয়েশ্চেনটা হচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে। তো আমাকে জানতে চাচ্ছে এই ব্যাকটেরিয়া কিভাবে আমাদের যে ফুড অ্যান্ড সয়েল এটাকে ডিস্ট্রয় করে। এখন আই এম শিওর তোমরা যারা ব্যাকটেরিয়া পড়েছো, ইউ অল নো ব্যাকটেরিয়া আমাদের হিউম্যান বডিতে ডিজিজ করতে পারে, যে কোনো অ্যানিম্যাল বডিতে ডিজিজ করতে পারে, এছাড়াও যে কোনো জিনিস লাইক ফুড হতে পারে, ওয়াটার হতে পারে, সেগুলোকে ডিস্ট্রয় করতে পারে। তো ফুড সে কিভাবে ডিস্ট্রয় করে?
যেমন ফুড ডেস্ট্রয় করার ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই এই ব্যাকটেরিয়াটার নামটা শুনেছো, সেই নামটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। তো এই যে ব্যাকটেরিয়াটা আছে, এটা কি করে, এটা আমাদের খাবারের সাথে মিশে, মানে ফুডের সাথে মিশে ইট ক্যান কজ এ সিচুয়েশন which is known as botulism। বোটুলিনাম থেকে হচ্ছে একটা টক্সিন রিলিজ হয়, যে টক্সিনটা বডিতে একটা কন্ডিশন ক্রিয়েট করতে পারে, এই কন্ডিশনটা হচ্ছে বটুলিজম। তার মানে যে কোনো ফুড দ্যাট ইজ মিক্সড উইথ ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম উইল বি পলিউটেড। দ্যাট মিনস তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেন যেটা হচ্ছে সে ফুডের ক্ষেত্রে কিভাবে ডিস্ট্রয় করতে পারে, উই ক্যান মেনশন দিস ব্যাকটেরিয়া। এটা ছাড়াও সাথে আরেকটা তোমরা চাইলে অ্যাড করতে পারো, সেটা হচ্ছে তোমরা সবাই ইকোলাই ব্যাকটেরিয়ার নাম জানো, ইশেরেশিয়া কোলাই। তো ইকোলাই কি করে, ইকোলাই হচ্ছে আমাদের যে পানি থাকে, ওয়াটার পলিউশন করতে পারে। এই জন্য যে কোনো জায়গার যখন পানি টেস্ট করা হয় সেখানে দেখা হয় ইকোলাই প্রেজেন্ট আছে কিনা। ইফ দেয়ার ইজ ইকোলাই প্রেজেন্ট দ্যাট মিনস দ্য ওয়াটার ইজ পলিউটেড। তাহলে আমরা এখানে ফুডের ক্ষেত্রে এই দুটো ব্যাকটেরিয়ার নাম মেনশন করতে পারি। এবার আমরা আমাদের পরবর্তী ধাপে যাই, দ্যাট ইজ সয়েল ফার্টিলিটি সে কিভাবে ডিস্ট্রয় করে। তাহলে আমাদের ফুড পোর্শনটা শেষ, আমরা এখন দেখি সয়েল ফার্টিলিটি কিভাবে ডিস্ট্রয় করে। তো সয়েল ফার্টিলিটি ডিস্ট্রয় করার ক্ষেত্রে চিন্তা করো, একটা সয়েলে কি কি পোর্শন থাকে, দেয়ার ক্যান বি নাইট্রোজেন, দেয়ার ক্যান বি অক্সিজেন। তো একটা ব্যাকটেরিয়া আছে যেটার নাম হচ্ছে ব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স। ডিনাইট্রিফিকেন্স নামটা শুনেই তোমরা বুঝতে পারছো সে কি করে। সে হচ্ছে ডিনাইট্রিফিকেন্স, মানে সয়েলে যে নাইট্রোজেনটা থাকার কথা সেটাকে বের করে দিচ্ছে। দ্যাট মিনস এই ডিনাইট্রিফিকেন্স ব্যাকটেরিয়াটা মেইনলি সে আমাদের যে সয়েল থাকে, সয়েলের নাইট্রোজেনটাকে বের করে দেওয়ার মাধ্যমে সয়েল পলিউশন করতে পারে। তাহলে ফুডেরটা লিখলাম আমরা, এরপর আমরা সয়েলের ফার্টিলিটি কিভাবে নষ্ট করছে সেটা লিখলাম। এটা ছাড়াও তোমরা যারা পারো, যদি তোমরা কোনো কিছু এক্সট্রা লিখতে চাও, তোমরা দেখবা আমাদের বইয়ে আরও কিছু এক্সট্রা কথা মেনশন আছে। সেই এক্সট্রা ওয়ার্ডসগুলো কী কী, যেমন এই ব্যাকটেরিয়াগুলো, এই স্পেসিফিক বটুলিনাম ব্যাকটেরিয়া ছাড়াও তারা কিন্তু বিভিন্ন গাছে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিজ করতে পারে। যেমন ইফ আই মেনশন সাম ইম্পর্ট্যান্ট থিংস, যেমন হচ্ছে টমেটোতে একটা ডিজিজ হয় যেটাকে টমেটোর ক্যাঙ্কার ডিজিজ বলে। তারপর হচ্ছে হুইটের তুন্ডু ডিজিজ আছে। তারপর হচ্ছে পটেটোর হচ্ছে স্ক্যাব ডিজিজ আছে। এই ডিজিজগুলো সবগুলোই কিন্তু ব্যাকটেরিয়া দিয়ে হয়। দ্যাট মিনস ব্যাকটেরিয়া ক্যান ডিস্ট্রয় দিস ট্রিজ, বা হচ্ছে এই সবজিগুলো ডিস্ট্রয় করে। দ্যাট মিনস আমাদের ফুড কিন্তু ডিস্ট্রয় করছে। তাহলে এই ইনফরমেশনগুলো যদি তুমি খাতায় সুন্দর করে লিখতে পারো, দ্যাট মিনস ইউ আর গুড টু গো। এই ফুড অ্যান্ড সয়েল ফার্টিলিটি কীভাবে সে ডিস্ট্রয় করছে এটা আমরা পারবো। তাহলে এর পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, সেটা হচ্ছে আমাদের analyze the role of the first disease causing agent mentioned in the stimulus plays in human welfare। তাহলে আসো আমরা কোয়েশ্চেনটা একটু ব্রেকডাউন করি, দ্যাট ইজ রোল দ্যাট অফ দ্য ফার্স্ট ডিজিজ কজিং এজেন্ট। তাহলে ফার্স্ট ডিজিজ কজিং এজেন্ট কোনটা, এটা আমরা অলরেডি দেখেছি, সেটা হচ্ছে রিং স্পট ডিজিজ। কি দিয়ে হয়, এটা একটা ভাইরাস দিয়ে হয়। তার মানে এখানে জানতে চাচ্ছে আমার ভাইরাস, হচ্ছে ভাইরাস। তো ভাইরাস নিয়ে কি জানতে চাচ্ছে, ভাইরাস নিয়ে জানতে চাচ্ছে এই ভাইরাসটা হিউম্যান ওয়েলফেয়ারে কি কাজ করে। আমরা সবাই জানি ভাইরাস হচ্ছে যে আমাদের বডিতে বিভিন্ন ডিজিজ করতে পারে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু হিউম্যান ওয়েলফেয়ারে ভাইরাস কি কাজ করে, এটার জন্য তোমরা দেখবা আমাদের বইয়ে বেশ কিছু ইনফরমেশন আছে। প্রথম কথা, ভাইরাস থেকে আমরা যেটা ভাইরাসের মেইন ওয়েলফেয়ার ইউজ সেটা হচ্ছে ভাইরাস থেকে আমরা কি পাই, ভাইরাস থেকে আমরা পাই বিভিন্ন ড্রাগস বা মেডিসিন বানাতে পারি ভাইরাস থেকে। যেমন যেসব ডিজিজ মেডিসিন বা হচ্ছে আমরা হচ্ছে ভ্যাকসিন, এইটা আমার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। দ্যাট ইজ ভাইরাস থেকে আমরা ভ্যাকসিন প্রডিউস করতে পারি। তোমরা সবাই নিশ্চয়ই জানো হোয়াট ইজ ভ্যাকসিন। আমরা একটা পজিটিভ অর্গানিজমকে যদি অ্যাটেনিউটেড করি, মানে তার যে পটেনশিয়াল আছে সেটাকে ডিক্রিজ করে দিই, অথবা সেটাকে মেরে যদি কারো বডিতে দেই, তখন সেটা হচ্ছে ভ্যাকসিন। দ্যাট মিনস তাহলে চিন্তা করো, যেসব ডিজিজ ভাইরাস দিয়ে হয় সেসব ডিজিজের ভ্যাকসিন যদি আমি বানাতে যাই, আমার কি ইউজ করা লাগবে, ভাইরাস ইউজ করা লাগবে। তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট ইউজ এই ভাইরাসটার হিউম্যান ওয়েলফেয়ারের ক্ষেত্রে। তাহলে আমি প্রথমে লিখবো ভ্যাকসিনের কথা। এই ভ্যাকসিন ছাড়াও আমাদের বইয়ে আরও কিছু ইনফরমেশন দেয়া আছে।
কি আছে, যেমন ব্রোকেন টিউলিপের কথা তোমরা সবাই শুনেছো। হোয়াট ইজ ব্রোকেন টিউলিপ? ব্রোকেন টিউলিপ হচ্ছে কিছু কিছু ভাইরাস আছে যারা একটা স্পেসিফিক রোজ বা টিউলিপের মধ্যে কিছু স্পট ক্রিয়েট করে, অ্যান্ড এই স্পটটা ক্রিয়েট করার পরে দে লুক মোর অ্যাট্রাকটিভ, এই জন্য এদেরকে ব্রোকেন টিউলিপ বলা হচ্ছে, এটা তোমরা জানো। তারপর হচ্ছে অস্ট্রেলিয়াতে যখন র্যাবিটের পরিমাণ অনেক বেড়ে গেছিল, এই র্যাবিট কন্ট্রোলের জন্য মিক্সো ভাইরাস ইউজ করতো তারা, র্যাবিট কন্ট্রোলের জন্য মিক্সো ভাইরাস ইউজ করতো। এই মিক্সো ভাইরাসের নামটা তোমরা চাইলে লিখতে পারো। সো এখানে বইয়ে যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে সেগুলো অ্যাড করে তোমরা এই কোয়েশ্চেনটার আনসার করতে পারো। দ্যাট মিনস ইউজ অফ ভাইরাস ইন হিউম্যান ওয়েলফেয়ার। সো আই গেস এই কোয়েশ্চেনটা, এই সিকিউর কোয়েশ্চেনটা নিয়ে তোমাদের কারো কোনো কনফিউশন থাকবে না, অ্যান্ড দেন উই ক্যান মুভ ফরওয়ার্ড। তাহলে এবার আসি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনটা যদি দেখো, প্রথমে দেখো কি আছে, সেটা হচ্ছে আমাদের দুটো গ্রুপ, ওয়ান ইজ ও অ্যানাদার ইজ পি। ও এর ক্যারেক্টারিস্টিক্স কি? আলট্রা মাইক্রোস্কোপিক এ সেলুলার। এখন যে কোনো জায়গায় যেখানেই তুমি এ সেলুলার কথাটা পাবা, দ্যাট মিনস দেয়ার ইজ নো সেল, সাথে সাথে তোমার মাথায় এটা কি চলে যাবে? দ্যাট মিনস সাথে সাথে তোমার চিন্তা করতে হবে উই আর স্পিকিং অ্যাবাউট ভাইরাস হেয়ার। তাহলে এ সেলুলার মানেই আমাদের মাথায় কি থাকবে? এখানে আমরা কিসের কথা বলছি? ভাইরাসের কথা বলছি। এবার আসি গ্রুপ পি, দ্যাট ইজ মাইক্রোস্কোপিক অ্যান্ড প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক বলা মানে আমাদের এই বায়োলজি বই প্রোক্যারিওটিক কি কি আছে? প্রোক্যারিওটিকের মধ্যে প্রোক্যারিওটিক বলা মানেই আমরা মেইন ধরে নিব হচ্ছে এখানে ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে। এ সেলুলার উইদাউট এনি সেল থাকলেই বুঝবো এখানে ভাইরাসের কথা বলা হচ্ছে, আর প্রোক্যারিওটিক অ্যাজ ওয়েল অ্যাজ মাইক্রোস্কোপিক এটা যদি আমরা বলি এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের স্টিমুলাসটা ব্রেকডাউন করলাম। এবার দেখি ডেসক্রাইব দি স্ট্রাকচার অফ স্টিমুলাস ও। দ্যাট মিনস আমাদেরকে বলা হচ্ছে ভাইরাসের স্ট্রাকচারটা ডেসক্রাইব করতে। আই এম শিওর তোমরা সবাই এই ভাইরাসের স্ট্রাকচারটা পারবা। সো চলো আমরা সবাই মিলে একসাথে আরেকবার দেখি ভাইরাসের স্ট্রাকচারটা কি। ভাইরাস, যখনই আমরা কোনো ভাইরাসের কথা বলবো, ভাইরাসের দুটো জিনিস অবশ্যই থাকতে হবে। কি কি? প্রথমটা হচ্ছে দেয়ার শুড বি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড ভাইরাসের ক্ষেত্রে অবশ্যই থাকতে হবে। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ প্রোটিন। এই দুইটার যে কোনো একটা ছাড়াও কিন্তু সেটা ভাইরাস হবে না। দ্যাট মিনস নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন এটা একটা ভাইরাসের মেইন। এখন আসুন নিউক্লিক অ্যাসিড কীরকম হতে পারে? ইট ক্যান বি ডিএনএ, ইট ক্যান বি আরএনএ, বাট নেভার বোথ। ডিএনএ হতে পারে অথবা আরএনএ হতে পারে, বাট নেভার বোথ। এবার আমরা যদি ভাইরাসের একটা স্ট্রাকচারের কথা চিন্তা করি, ধরো এটা একটা ভাইরাসের প্রোটিন লেয়ার, এই প্রোটিনটা এই ভাইরাসটাকে কভার করে রাখে। দ্যাট মিনস এটা হচ্ছে তার প্রোটিন লেয়ারটা। অ্যান্ড এই প্রোটিন লেয়ারের ভিতরে কি থাকে? এই প্রোটিন লেয়ারের ভিতরে থাকে এখানে কিছু নিউক্লিক অ্যাসিড। এটা ডিএনএও হতে পারে আরএনএও হতে পারে। তাহলে এই অংশটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড। অ্যান্ড এই বাইরের যে লেয়ারটা আছে, বাইরের লেয়ারটা হচ্ছে আমাদের প্রোটিন। এই যে প্রোটিন লেয়ার, প্রোটিন দিয়ে যে বাইরে একটা টোটাল আমরা কভার করে দিচ্ছি, এই লেয়ারটাকে তখন বলা হয় ক্যাপসিড। এই লেয়ারটাকে বলা হয় ক্যাপসিড। এটা হচ্ছে ক্যাপসিড। তার মানে আমরা একটা ক্যাপসিড পেলাম আর সেখানে নিউক্লিক অ্যাসিড পেলাম। এই ক্যাপসিডের মধ্যে প্রোটিনগুলো নিশ্চয়ই বিভিন্ন ইউনিটে থাকে। ধরো এই ক্যাপসিডের ভেতর এগুলো সবগুলো একটা একটা প্রোটিন ইউনিট। ক্যাপসিডের প্রত্যেকটা ইউনিটকে কি বলা হয় দেখি বলো তো? ক্যাপসিডের প্রত্যেকটা ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার। তার মানে এই পুরোটা হচ্ছে ক্যাপসিড, এই পুরোটা হচ্ছে ক্যাপসিড, আর এখানে প্রত্যেকটা ইউনিটকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। এটা হচ্ছে যে কোনো ভাইরাসের একদম বেসিক স্ট্রাকচার। নাও লেটস সি কিছু ভাইরাসে এই দুটো বেসিক স্ট্রাকচার ছাড়াও আরও কিছু স্ট্রাকচার থাকতে পারে। যেমন কিছু কিছু ভাইরাস আছে যাদের আমি আগে ভাইরাসগুলোর নাম বলি। এইচআইভি ভাইরাসের নাম তোমরা সবাই জানো, হারপিস ভাইরাসের নাম তোমরা সবাই জানো। এইচআইভি, হারপিস, তারপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, তারপর হচ্ছে রিসেন্ট টাইমে প্যান্ডেমিক করেছে কোন ভাইরাস? করোনা ভাইরাস, নভেল করোনা ভাইরাস। সো এই ভাইরাসগুলো এইরকম কিছু ভাইরাসের ক্ষেত্রে কি দেখা যায়? এই ভাইরাসগুলোতে এই নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন এই লেয়ারটা ছাড়াও
বাইরে আরেকটা লেয়ার থাকে। দিস লেয়ার ইজ নোন অ্যাজ এনভেলপ। এই লেয়ারটাকে বলা হচ্ছে এনভেলপ। তো এই যে এনভেলপটা থাকে, এনভেলপটা কি দিয়ে তৈরি? এই এনভেলপটা তৈরি হয় লিপোপ্রোটিন দিয়ে। দ্যাট মিনস এখানে একটা লিপিড পোর্শন চলে আসে। এনভেলপ যে সব ভাইরাসে থাকবে এমন না, যেসব ভাইরাসে এনভেলপ থাকে দে আর নোন এজ এনভেলপড ভাইরাস লাইক দিস ওয়ানস, অ্যান্ড যেসব ভাইরাসে এনভেলপ থাকে না দে আর নোন এজ নেকেড ভাইরাস, মানে কোনো এনভেলপ থাকবে না। তো এনভেলপটা কি দিয়ে তৈরি? লিপোপ্রোটিন দিয়ে তৈরি, অ্যান্ড এখানে প্রত্যেকটা ইউনিটকে বলা হয় লিপোমিয়ার। এখন এই এনভেলপ, এটা একটা স্ট্রাকচার গেল। এনভেলপ ছাড়াও মাঝে মাঝে কিছু ভাইরাসে আরও কিছু থাকতে পারে, মাঝে মাঝে। দ্যাট মিনস এনভেলপ ছাড়াও এখানে ভাইরাসে এনজাইম থাকতে পারে। এই এনজাইম কাদের দেখা যায়? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে এনজাইম দেখা যায়, অ্যান্ড এই এনজাইমটার নাম কি? নিউরামিনিডেস এনজাইম দেখা যায়। নিউরামিনিডেস এনজাইম, এটা কাদের দেখা যায়? এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে দেখা যায়। আর সেটা ছাড়াও আরেকটা এনজাইম দেখা যায়, সেটা হচ্ছে এইচআইভিতে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম দেখা যায়। এইচআইভিতে দেখা যায় রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম। তাহলে আমি যদি আসি, আমাদের কি পেলাম? আমরা আমাদের 4টা জিনিস, মানে আমাদেরকে যখন এই ভাইরাসের স্ট্রাকচারটা এক্সপ্লেইন করতে হবে, উই উইল হ্যাভ টু স্পিক অ্যাবাউট 4 থিংস। ফার্স্টলি এই নিউক্লিক অ্যাসিডের কথা বলতে হবে আমাদের, দিস উইল বি নাম্বার 1। দেন আমাদের প্রোটিন, দ্যাট মিনস ক্যাপসিডের কথা বলতে হবে। প্রোটিন ক্যাপসিডি লিখে দিলাম একেবারে, ক্যাপসিডের কথা বলতে হবে, দ্যাট উইল বি আওয়ার নাম্বার 2। And number 3, we will have to speak about envelope and also mention that not all the viruses have envelope, just these few virus. আর এটা ছাড়াও, এনভেলপ ছাড়াও আমাদের 4-এ কিসের কথা বলতে হবে? আমাদের এনজাইমের কথা বলতে হবে। এনজাইমের ক্ষেত্রে সেম থিং, দ্যাট নট অল ভাইরাসেস হ্যাভ এনজাইম বাট ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড এইচআইভি হ্যাজ এনজাইম। শেষ। দ্যাট মিনস আমাদের যেটা আমাদের যে অংশটা ছিল, আমাদের সিকিউর কোয়েশ্চেনটা, আমরা যদি আরেকবার কোয়েশ্চেনটাতে যাই, describe the structure of the stimulus O. I think we are done with it. এবার আসো, সেটা হচ্ছে explain the diverse uses of the stimulus P. তাহলে এখন দেখি তোমরা আমাকে বলো stimulus P কোনটা ছিল? P হচ্ছে তার মানে আমাদের ব্যাকটেরিয়া। Diverse uses of the stimulus P, that means use of bacteria in genetic engineering, তার মানে আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাকটেরিয়ার ইউজটা এক্সপ্লেইন করতে হবে, অ্যান্ড অলসো ইন এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। সো এটা কোথা থেকে আসছে কোশ্চেনটা? ব্যাকটেরিয়ার কিছু ইউজ আছে ইন ওয়েলফেয়ার অফ হিউম্যান অর এনভায়রনমেন্ট, অ্যান্ড দেয়ার আর সাম হার্মফুল ইফেক্টস লাইক ডিজিজেস। সো সেই জায়গা থেকে, সেই স্টেমটা থেকে এই কোয়েশ্চেনটা আসছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাকটেরিয়ার ইউজ কোথায় হয়? আমরা 2টা ব্যাকটেরিয়া ইউজ করি। একটা হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম, পুরো নাম হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমেফেসিয়েন্স। সো পুরাটা যদি লিখতে নাও পারো, অ্যাটলিস্ট অ্যাগ্রোব্যাকটেরিয়ামটা তোমাদের লিখে রাখতে হবে। তাহলে একটা হচ্ছে আমাদের অ্যাগ্রোব্যাকটেরিয়াম। এই ব্যাকটেরিয়াটা ইউজ করি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাজ ভেক্টর। অ্যাগ্রোব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে ওই জেনেটিক্যালি মডিফাইড যে ডিএনএটা তৈরি করা হয় সেটাকে এন্টার করানো হয়। সো অ্যাগ্রোব্যাকটেরিয়াম। আর ইকোলাইও ইউজ করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। তাহলে এই জিনিসটা তুমি এক্সপ্লেইন করবা। অ্যান্ড দেন ইন আওয়ার নেক্সট সেগমেন্ট উই ক্যান ফাইন্ড সামথিং, সেটা হচ্ছে এই যে এনভায়রনমেন্টের ক্ষেত্রে, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কোথায় কোথায় ইউজ করি। তো এনভায়রনমেন্টের ক্ষেত্রে কি হয়? একটা ব্যাকটেরিয়া সে নর্মালি কোথায় থাকে? সে থাকে মাটিতে। অ্যান্ড হোয়াট ইজ ইটস মেইন ফাংশন? ইটস মেইন ফাংশন ইজ মেইনলি ডিকম্পোজিশন। যখন যে কোনো ডেড বডি হতে পারে, ডেড অ্যানিম্যালস হতে পারে, এটা ডিকম্পোজিশনে হেল্প করে। তার মানে আমরা যখন ব্যাকটেরিয়ার ইউজের কথা বলবো, আমাদের কি বলতে হবে? একটা হচ্ছে সে ডিকম্পোজিশনে হেল্প করে। ডিকম্পোজিশনে হেল্প করার কারণে তাকে ন্যাচারাল স্ক্যাভেঞ্জার বলা হয়। ন্যাচারাল স্ক্যাভেঞ্জার, আই থিঙ্ক ইউ অল নো দিস। ন্যাচারাল স্ক্যাভেঞ্জার বলা হয় ডিকম্পোজিশনে হেল্প করার কারণে। এটা ছাড়াও আরও বেশ কিছু কাজ করে, যেমন নাইট্রিফিকেশন করতে পারে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টে। তারপর হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু ইউজ থাকে। ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু ব্যাকটেরিয়ার ইউজ থাকে। তারপর বিভিন্ন জায়গায়, যেমন সিতে হচ্ছে যেসব অয়েল থাকে,
সমুদ্রে যেসব জাহাজ থাকে যারা হচ্ছে তোমার অয়েল রেমিশন করে সেটাকে ডিস্ট্রয় করার জন্য এই অয়েলের ক্ষেত্রে হচ্ছে সিউডোমোনাস ব্যাকটেরিয়া ইউজ করা হয়। সো আই গেস ইউ অল নো দিস। এনভায়রনমেন্টের ক্ষেত্রে তারা এইসব কাজ করতে পারে। সো তোমরা যখন এই কথাগুলো একটু গুছিয়ে লিখতে পারবা, ইউ ক্যান মেনশন অল দি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস হিয়ার, তাহলে এই সিকিউটা তোমার জন্য হয়ে যাবে। এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে এই ফিগারটাতে দেখো আমরা যখন বায়োলজি আনসার করি, জাস্ট সাম অ্যাডভাইস ফর ইউ গাইস, সেটা হচ্ছে বায়োলজিতে ট্রাই করবা যত বেশি পারো তুমি ফিগার ড্র করার। বিকজ দেখা যায় কি বায়োলজিতে আমরা সবাই জানি যে এখানে লেখা অনেক বেশি, ইনফরমেশন প্রোভাইড করতে হয় অনেক বেশি। সো একজন টিচার যখন খাতা চেক করে, হি অর শি ডাজ নট হ্যাভ দ্যাট মাচ টাইম যে সে সব কিছু দেখবে, সব লেখা পড়বে, বিকজ হি গট লটস অফ এক্সাম কোয়েশ্চেন পেপারস অ্যান্ড অ্যান্সার শিট। সো সে সব কিছু দেখতে পারে না। কি দেখতে পারবে সে? যখন তুমি একটা ফিগার ড্র করবা অ্যান্ড তোমার ফিগারে সবগুলো ইনফরমেশন দেওয়া থাকবে, দেন দ্য টিচার উইল নো দ্যাট ইয়েস দ্য স্টুডেন্ট নোস হোয়াট হি অর শি ইজ রাইটিং। সো এই জন্য ফিগার ড্র করাটা খুবই ইম্পর্ট্যান্ট। আর ফিগার ড্র করার ক্ষেত্রে কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন একটা ফিগার ড্র করবা, ফিগার সবাই ভালো ড্র করতে পারে না অ্যান্ড ইটস নট ইভেন নেসেসারি। তোমার ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো থাকলেই হবে। যেমন আমি এখানে 4টা ইম্পর্টেন্ট ফ্যাক্টরের কথা বলছি, যেখানে 3টা হচ্ছে আমি ড্র করে দেখাতে পারবো। সো আমি ইনশিওর করবো আমি ওই 3টা ইনফরমেশনই আমার ফিগারে দিচ্ছি। তারপর অনেকে কি করে ফিগারের সাথে লেবেলিং করে। ধরো একটা লেবেলিং করলো এই জায়গায়, আমি দেখাই, অনেকেই এরকম করে। সেটা হচ্ছে ধরো একটা লেবেলিং করলো সে রাইট সাইডে, আরেকটা লেবেলিং করলো লেফট সাইডে, আরেকটা করলো উপরে, আরেকটা করলো নিচে। সো ডাজ ইট লুক গুড? নো, ডেফিনেটলি। তাহলে তোমার এনশিওর করতে হবে তুমি যখন লেবেলিং করবা, লেবেলিংটা সবসময় রাইট সাইডে থাকবে। ইউর ফিগার উইল বি অন লেফট সাইড অ্যান্ড দ্য লেভেলস উইল গো অন দ্য রাইট সাইড। অ্যান্ড এইটার সাথে সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফিগারের নিচে অবশ্যই তোমার লিখে দিতে হবে এটা কি ফিগার। ফিগারের নিচে তোমার লিখে দিতে হবে দিস ইজ এ ফিগার অফ ভাইরাস বা ভাইরাস স্ট্রাকচার, এটা তোমার লিখে দিতে হবে। এইটা যদি তুমি না লিখো, এটা না লিখে তুমি ফিগার রেখে গেলো, তাহলেও কিন্তু জিনিসটা একটা ভালো ইমপ্রেশন ক্যারি করে না। সো আই থিঙ্ক এই ছোট অ্যাডভাইস তোমাদেরকে দেওয়ার ছিল। তাহলে আমরা আমাদের পরবর্তী সিকিউটাতে মুভ করতে পারি। লেটস মুভ অন টু আওয়ার নেক্সট সিকিউ, দ্যাট ইজ আই গেস দিস ওয়ান। দেখি, সেটা হচ্ছে প্রথমে এখানে একটা ফিগার দেয়া আছে। ফিগারটা তোমরা খেয়াল করো, এই ভাইরাসটা, এটা হচ্ছে একটা T2 ফাজ ভাইরাস, আই এম শিওর ইউ অল নো দিস। আর নিচে দেখো ভাইরাসটা একটা ব্যাকটেরিয়ার উপর বসেছে। তার মানে ইন বি, হোয়াট ইজ বি? বি উইল বি ব্যাকটেরিয়া and A will be virus. And খুবই স্পেসিফিক্যালি মেনশন করতে চাইলে T2 ভাইরাসের নাম মেনশন করতে পারো তোমরা। এবার আমরা দেখি আমাদের কোয়েশ্চেনটা। ফার্স্ট কোয়েশ্চেন ইজ ডেসক্রাইব দ্য টেকনিক্স ফর ইনক্রিজিং দ্য নাম্বার অফ এ ইন স্টিমুলাস। তার মানে এ, দ্যাট মিনস ভাইরাস, এই ভাইরাসের নাম্বারটা ইনক্রিজ করার টেকনিক। তার মানে ভাইরাস কিভাবে মাল্টিপ্লাই করে। এখন আমরা সবাই জানি ভাইরাসের মাল্টিপ্লাই করার টেকনিক কি? মাল্টিপ্লিকেশন অফ ভাইরাস। মাল্টিপ্লিকেশন অফ ভাইরাস। ভাইরাসের মাল্টিপ্লিকেশন দুইভাবে হতে পারে। একটা হচ্ছে আমাদের লাইটিক সাইকেল অ্যান্ড দি আদার ওয়ান ইজ লাইসোজেনিক সাইকেল। তাহলে এখন যেহেতু তোমার কাছে এখানে জানতে চেয়েছে কিভাবে এটার নাম্বার ইনক্রিজ করতে পারে, টেকনিক্স ফর ইনক্রিজিং দ্য নাম্বার, দ্যাট মিনস উই উইল হ্যাভ টু মেনশন অ্যাবাউট বোথ লাইটিক সাইকেল অ্যান্ড লাইসোজেনিক সাইকেল। দুটোই আমাদের কি করতে হবে? মেনশন করতে হবে। এইবার আমরা আসি লাইটিক সাইকেলে। লাইটিক সাইকেলে আমাদের কি মেনশন করতে হবে? লাইটিক সাইকেলে ইউ অল নো দেয়ার আর 5 স্টেজেস ইন লাইটিক সাইকেল। স্টেজগুলো কি কি? প্রথম স্টেজ হচ্ছে ডেফিনেটলি একটা ভাইরাসকে একটা ব্যাকটেরিয়ার গায়ে বসতে হবে, দ্যাট মিনস দ্য স্টেজ অফ অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টের পর হচ্ছে এন্ট্রি করতে হবে, তার ডিএনএটাকে এন্ট্রি করতে হয়। এরপর হচ্ছে সেখানে মাল্টিপ্লাই করতে হয়, মাল্টিপ্লিকেশন হবে। তারপর হচ্ছে ভাইরাসটার প্রত্যেকটা সেগমেন্ট অ্যাসেম্বল করতে হয়, অ্যাসেম্বলি, অ্যান্ড দেন লাস্টলি লাইসিস করে সেল থেকে বের হয়ে যাবে। সো তোমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল তোমাদের এই
5টা যে অংশটা আছে, যে 5টা পয়েন্ট, ইউ উইল হ্যাভ টু রাইট দ্যাট। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি তোমাদের কি করতে হবে, এখানে ফিগারটা ড্র করতে হবে। ফিগারটার কিছুই না, এখানে বইয়ের ফিগারটা যদি তোমরা দেখো, এরকম একটা সার্কেল আছে, যেখানে সার্কেলের প্রথমে হচ্ছে তোমার একটা ব্যাকটেরিয়ার গায়ে হচ্ছে এই টিটুফাজ ভাইরাসটা বসলো, এই যে ভাইরাসটা বসবে, ভাইরাসটা বসার পর হচ্ছে ভাইরাসের যে নিউক্লিক অ্যাসিড, এটা প্রথমে ভাইরাসেই থাকবে। তারপরের সাইকেলে কি হয়, তারপরে হচ্ছে এই ভাইরাসের আউটার কভারটা থেকে যায়, আর ভাইরাসের যে নিউক্লিক অ্যাসিড অ্যান্ড আদার সাবস্টেন্স সেটা ভিতরে চলে আসে ব্যাকটেরিয়ার সাথে। এরপর হচ্ছে এখানে মাল্টিপ্লাই হওয়ার পর হচ্ছে তোমার পরবর্তী সাইকেলে কি হয়, পরবর্তী সাইকেলে হচ্ছে এখানে এই ভাইরাসটার প্রত্যেকটা পোর্শন আলাদা আলাদা করে করে তৈরি হয়, কোথাও তার টেইল তৈরি হয়, কোথাও হেড তৈরি হয়, কোথাও হচ্ছে নিউক্লিক অ্যাসিডগুলো তৈরি হতে থাকে। সো এই যে অংশগুলো, এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে। তারপরে হচ্ছে লাস্টলি কি হয়, লাস্টলি হচ্ছে এই ব্যাকটেরিয়াটা থেকে ব্যাকটেরিয়াটা লাইসিস হয়ে এই ব্যাকটেরিয়াটা তাহলে লাইসিস হলো, অ্যান্ড লাইসিস হয়ে এই ভাইরাসগুলোর সবগুলোই কি হয়ে যাবে, বের হয়ে যাবে। লাইসিস হয়ে এখানে একটা ভাইরাস, তারপর এখানে একটা ভাইরাস, এখানে একটা ভাইরাস, এই সব ভাইরাস লাইসিসের মাধ্যমে বের হয়ে যাবে। দ্যাট মিনস আমার তাহলে কি করতে হবে, এই পয়েন্টগুলো ঠিকঠাক লিখতে হবে। দেন ইফ পসিবল আই উইল ড্র দিস ফিগার। তাহলে ছোট করে একটা ফিগার এঁকে দিলে তখন জিনিসটা তোমার টিচারও বুঝবে যে ইউ নো হাউ ইট হ্যাপেন্স অ্যান্ড ইউ হ্যাভ মেনশনড। তাহলে আমার লাইটিক সাইকেল নিয়ে বললাম। আর এরপর আসি আমার লাইসোজেনিক সাইকেল। লাইসোজেনিক সাইকেলেও কি হয়, লাইসোজেনিক সাইকেলে হচ্ছে দুটো ধাপ থাকে। একটা হচ্ছে ফার্স্টে এন্ট্রি, তারপর হচ্ছে অ্যাটাচমেন্ট। তারপর লাইসোজেনিক সাইকেলের ধাপগুলো তো তোমরা সবাই জানো, সেখানে হচ্ছে ভাইরাস তার যে ডিএনএ পোর্শনটা থাকে সেটা ব্যাকটেরিয়ার সাথে মিক্স করে দেয়। সো সেখানে ওই প্রোফাস তৈরি হয়, মানে ভাইরাল ডিএনএ আর হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ, এই দুটো মিলে ভাইরাল ডিএনএ প্লাস ব্যাকটেরিয়াল ডিএনএ, এই দুটো মিলে তোমার প্রোফাজ তৈরি হয়। এরপর ব্যাকটেরিয়ার মাল্টিপ্লিকেশন হতে থাকে, এরপর হচ্ছে বাইনারি ফিশনের মাধ্যমে ব্যাকটেরিয়ার মাল্টিপ্লিকেশন হতে থাকে। ব্যাকটেরিয়াটা মাল্টিপ্লাই করার পরে যে কোনো একটা পর্যায়ে গিয়ে কি হয়, আলটিমেটলি সে লাইটিক সাইকেলে এন্টার করে। লাইটিক সাইকেলে এন্টার করার পর লাইটিক সাইকেলের মাধ্যমে ওই সেল লাইসিস করে সে বের হয়ে আসে। দ্যাট মিনস আমাদের এই ভাইরাস মাল্টিপ্লিকেশনের দুটো স্টেপ, দুটো টাইপ, দ্যাট ইজ লাইটিক সাইকেল অ্যান্ড লাইসোজেনিক সাইকেল, এই দুটো সাইকেলই আমাদের কি করতে হবে, মেনশন করে দিতে হবে। তারপরে তাহলে আমাদের এই কোয়েশ্চেনটা ডান। After that there is the question, analyze the importance of microorganisms indicated by stimulus B in agriculture and industry. এগ্রিকালচার আর হচ্ছে ইন্ডাস্ট্রি। এবার তাহলে আসো আমাদের স্টিমুলাস বিতে কি ছিল, আমাদের বি হচ্ছে ব্যাকটেরিয়া। দ্যাট মিনস আমাদের এখানে লিখতে হবে ব্যাকটেরিয়া, ইউজ অফ ব্যাকটেরিয়া অর ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়া ইন এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি। এবার আসি ব্যাকটেরিয়া, এগ্রিকালচার ব্যাকটেরিয়া কোথায় কাজে লাগে। যেমন ব্যাকটেরিয়া কি করে, এগ্রিকালচার বলতে মেইনলি আমাদের সয়েলের ক্ষেত্রে তার কি কি ইম্পর্টেন্স আছে, যেমন নাইট্রিফিকেশন করতে পারে, ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশন করে বলতে অ্যাজোটোব্যাক্টর আছে, তারপর হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, সেটা হচ্ছে লিগিউম রুটে হচ্ছে সে নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, নাইট্রিফিকেশন, অ্যাজোটোব্যাক্টর। আচ্ছা, নাইট্রিফিকেশন, নাইট্রোজেন ফিক্সেশন, এই কাজগুলো ব্যাকটেরিয়া করতে পারে। এখানে তোমরা ইন জেনারেল সব ব্যাকটেরিয়ার নাম লিখতে পারো, অ্যাজোটোব্যাক্টর আছে, নাইট্রোব্যাক্টর আছে, তারপর হচ্ছে নাইট্রোসোমোনাস আছে, নাইট্রোকক্কাস আছে। সো এই ব্যাকটেরিয়াগুলো যারা আমাদের এগ্রিকালচারে হেল্প করে, নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রিফিকেশন, দেন সয়েলের ফার্টিলিটি ইনক্রিজ করতে পারে। সো এই ইনফরমেশনগুলো আমি এখানে লিখব। তারপর দেখি ইন্ডাস্ট্রিতে কী কী করে। ইন্ডাস্ট্রি বলতে যে কোনো প্রোডাক্ট যখন সেটা প্রোডাকশন করতে, সেখানে আমরা ব্যাকটেরিয়া কোথায় ইউজ করি। যেমন এখানে কফি হচ্ছে কফি, তারপর হচ্ছে টোবাকো, এগুলোর প্রোডাকশনের ক্ষেত্রে আমরা জানি যে ব্যাকটেরিয়া ইউজ করতে পারে, মানে ব্যাকটেরিয়া ইউজ করা হয় কফি, টোবাকো এইসব ক্ষেত্রে। কফি, টোবাকো ছাড়াও ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গায় ইউজ হয়, যেমন হচ্ছে টি,
তারপর হচ্ছে বিভিন্ন সেক্টরে আমরা হচ্ছে ব্যাকটেরিয়া ইউজ করতে পারি। দ্যাট মিনস এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে ব্যাকটেরিয়ার যেসব ইউজ আছে সেটা লিখবো। অ্যান্ড এখানে তোমরা ট্রাই করবা সেটা হচ্ছে নেম অফ ব্যাকটেরিয়া। নেম অফ ব্যাকটেরিয়া যদি পুরো নামটা লিখতে নাও পারো অ্যাটলিস্ট পয়েন্ট করে লিখবা। অ্যান্ড সাথে ব্যাকটেরিয়া অ্যাটলিস্ট জেনাস নেমটা লিখতে পারো। যেমন দেখো এখানে আমি অ্যাজোটোব্যাক্টার, নাইট্রোব্যাক্টার, নাইট্রোসোমোনাস, নাইট্রোককাস, আমি কিন্তু কোনোটারই স্পিসিস নেম পুরোটা লিখিনি। ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট, জাস্ট মেনশন দি নেমস। দ্যাট মিনস যখন তুমি এই লেখাটা লিখবা তখন অ্যান্ড ডেফিনেটলি লেখার সাথে নিচে দাগ দিতে হবে। যখন এই জিনিসটা করবা দেন দ্য টিচার উইল নো দ্যাট ইউ হ্যাভ স্টাডিড। সো এই নামগুলো তোমরা একটু মেনশন করতে পারো। সো আমাদের যেটা সেকেন্ড কোয়েশ্চেন দ্যাট ইজ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ইউজ, আই থিঙ্ক এটা আমাদের হয়ে গেছে। দেন উই ক্যান মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। সেটা হচ্ছে পি অ্যান্ড কিউ আর টু টাইপস অফ মাইক্রো অর্গানিজম। পি হ্যাজ নো অর্গানেলেস। তার মানে আমাদের প্রথম ক্লু হচ্ছে P has no organelles. যখনই no organelles এর কথা আসবে that means there is no cell, acellular. That means P তে আমরা কিসের কথা বলছি? P will be virus. While Q only has ribosome. তার মানে দেখো আমরা নিশ্চয়ই জানি সেলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, মানে সেলুলার অর্গানিজমসকে উই ক্যান ক্লাসিফাই দেম ইনটু প্রোক্যারিওট অ্যান্ড ইউক্যারিওট। এখন তোমাদের কাছেই আমার কোয়েশ্চেন, দেখি বলো সেটা হচ্ছে প্রোক্যারিওটের ক্যারেক্টারিস্টিক কি? প্রোক্যারিওটের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হলো দে অনলি হ্যাভ রাইবোসোম অ্যান্ড দের ইজ নো আদার অর্গানেলেস। তাদের কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না, প্লাস্টিড থাকে না, দের ইজ নো ডেফিনিট সেল ওয়াল, ডেফিনিট নিউক্লিয়ার মেমব্রেন, কিছুই থাকে না। দে অনলি হ্যাভ রাইবোসোম। তাহলে আমার সেকেন্ড যে ক্লু এটা কিসের কথা ইন্ডিকেট করছে? দ্যাট মিনস এ প্রোক্যারিওট। অ্যান্ড যখনই তোমার এই চ্যাপ্টারে প্রোক্যারিওট নিয়ে কথা আসবে ইউ নো উই আর টকিং অ্যাবাউট ব্যাকটেরিয়া হিয়ার। তার মানে এখানে আমাকে জানতে চাচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া উই আর শিওর দ্যাট দে আর টকিং অ্যাবাউট দিস। এরপরে আসো সেটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন, ড্র আ লেবেলড ডায়াগ্রাম অফ দি স্ট্রাকচার অফ দ্য মাইক্রো অর্গানিজম ইন্ডিকেটেড বাই কিউ। তাহলে বলো আমাদেরকে এখানে কি জানতে চাচ্ছে? আমাদেরকে এখানে একটা ব্যাকটেরিয়ার স্ট্রাকচার ড্র অ্যান্ড লেবেল। তাহলে ড্র অ্যান্ড লেবেলের ক্ষেত্রে একটু আগেই তোমাদেরকে একটা কথা বলেছি, সেটা কি? যখন আমরা ড্র করতে যাব আমাদের মাথায় থাকতে হবে অল দ্য ইনফরমেশনস ইন দ্য ফিগার উই আর পুটিং দেয়ার, অ্যান্ড লেবেল সবসময় আমরা রাইট সাইডে করবো। আমার ফিগারটা লেফটে থাকবে, লেবেলগুলো সব কোথায় যাবে? রাইটে। তো ব্যাকটেরিয়ার স্ট্রাকচার তোমরা সবাই জানো, ব্যাকটেরিয়ার একটা সেল ওয়াল থাকবে। এই সেল ওয়ালটা কি দিয়ে তৈরি? এই সেল ওয়ালটা পেপটাইড ও গ্লাইকান দিয়ে তৈরি। সেল ওয়াল দ্যাট ইজ মেড অফ পেপটাইড ও গ্লাইকান। সেল ওয়াল দ্যাট ইজ মেড অফ পেপটাইড ও গ্লাইকান। তারপরে হচ্ছে পেপটাইডোগ্লাইকানের পর সেল ওয়াল। আচ্ছা, সেল ওয়ালের বাইরে এখানে একটা ক্যাপসুল থাকতে পারে। সেল ওয়ালের বাইরে এখানে একটা ক্যাপসুল থাকতে পারে। দ্যাট মিনস এই বাইরের এটা হচ্ছে একটা ক্যাপসুল। দ্যাট মিনস এটা হচ্ছে এই ব্যাকটেরিয়াটার ক্যাপসুল। তাহলে আমার সেকেন্ড পোর্শন হচ্ছে ক্যাপসুল। সেল ওয়াল গেল, ক্যাপসুল গেল। এরপর আসি আমরা সেলের ভেতরে যদি দেখি, ব্যাকটেরিয়াতে তো একটা জিনিসই থাকবে ডেফিনেটলি, সেটা কি? দেয়ার ক্যান বি রাইবোসোমস। সো ইউ ড্র দি রাইবোসোমস হিয়ার। তারপর হচ্ছে তাদের তো ডেফিনেট কোনো নিউক্লিয়াস থাকবে না, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না। এখানে ছোট নিউক্লিয়াস থাকে, অ্যান্ড নিউক্লিয়াসের সাথে লাইক ডিএনএ বা আরএনএ থাকতে পারে, ডিএনএ অ্যান্ড আরএনএ। তারপরে হচ্ছে এখানে থাকতে পারে রাইবোসোম থাকে, ডিএনএ থাকে, এখানে একটা প্লাজমিড থাকতে পারে। তারপর হচ্ছে এখানে যদি আমরা দেখি এখানে ব্যাকটেরিয়ার সেলটি একটু ভিতরের দিকে ঢুকে যায়, ভিতরের দিকে ঢুকে এখানে একটা মেসোজোম ফর্ম করতে পারে। তাহলে যা যা লিখলাম সেগুলো একটু লেবেল করে ফেলি। মেসোজোম, তারপর হচ্ছে আমাদের রাইবোজোম, তারপর খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের প্লাস্টিড, অবশ্যই ডেফিনেটলি প্লাজমিড, প্লাজমিড ডেফিনেটলি আমাদের মেনশন করতে হবে। দেন উই হ্যাভ টু মেনশন দ্য ব্যাকটেরিয়াল ডিএনএ হিয়ার, দ্যাট ইজ ডিএনএ বা আরএনএ, হোয়াট এভার দ্য নিউক্লিক অ্যাসিড মাইট বি, ব্যাকটেরিয়াল ডিএনএ যেটা ক্রোমোজোমের মধ্যে থাকে আর কি। দেন দেয়ার আর সাম ক্রোমোজোমস, ডেফিনেটলি আমাদের ক্রোমোজোমের কথাটা মেনশন করতে হবে। দ্যাট মিনস আমাদের
এই যে আমাদের ক্রোমোজোম থাকবে এখানে আশেপাশে সব জায়গায়। সো we will have to mention about our chromosomes here. And মাঝে মাঝে sometimes it is seen that there can be কিছু ফুড পার্টিকেল থাকতে পারে যেটাকে আমরা বলি ভলিউটিন। তাহলে একটু দেখো এখানে কিন্তু আমরা ব্যাকটেরিয়ার ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে যা যা থাকে মেইন ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিয়েছি। মেইন ইনফরমেশনগুলোর মধ্যে এই যে আমাদের রাইবোজোম, দেন হচ্ছে আমাদের ক্রোমোজোমের পর হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল ক্রোমোজোমাল ডিএনএ, মেসোজোম, প্লাজমিড, ভলিউটিন, এটা ইনপুট করেছি। আরেকটা জিনিস মিস গেছে, দ্যাট ইজ এই ব্যাকটেরিয়ার এই স্ট্রাকচারটার বাইরেও কিছু কিছু ব্যাকটেরিয়াতে কি থাকে, কিছু কিছু ব্যাকটেরিয়াতে এরকম কিছু স্ট্রাকচার থাকে, কিছু থ্রেড লাইক স্ট্রাকচার থাকে যেটা এই ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশনে হেল্প করে, কনজুগেশনে হেল্প করে, অ্যান্ড দে আর নোন অ্যাজ পিলি। এই পিলিগুলো আসে পিলিন একটা প্রোটিন থেকে, ইউ অল নো দ্যাট। আর পিলি ছাড়াও কি থাকতে পারে, পিলি ছাড়াও হচ্ছে ব্যাকটেরিয়াতে এরকম কিছু স্ট্রাকচার থাকে, মুভমেন্টে হেল্প করে, ব্যাকটেরিয়ার মুভমেন্টে হেল্প করে এরকম কিছু স্ট্রাকচার থাকে। সো দিস স্ট্রাকচারস আর নোন অ্যাজ ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা যারা হচ্ছে ফ্ল্যাজেলিন একটা প্রোটিন থেকে আসে। সো এই ফ্ল্যাজেলিন আর হচ্ছে পিলিন, ফ্ল্যাজেলা আর পিলি, এই স্ট্রাকচারগুলো আমরা একটু অ্যাড করে দিব। সো তাহলে আমাদের ব্যাকটেরিয়ার যে স্ট্রাকচারটা ড্র অ্যান্ড লেভেল ইট উইল বি কমপ্লিটেড। সো আই গেস এইটা নিয়ে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন নেই, তোমরা সবাই বই থেকে ফিগারটা দেখবা অ্যান্ড ডেফিনেটলি এটা প্র্যাকটিস করে যাবা। অ্যান্ড মাথায় রাখবা যখনই সিকিউ তোমরা ফেস করবে দেয়ার উইল বি কোয়েশ্চেন্স লাইক ড্র অ্যান্ড লেভেল। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ড্র অ্যান্ড লেভেলের মধ্যে একটা হচ্ছে এই ব্যাকটেরিয়ার স্ট্রাকচার। আমি একটু যদি বলে দেই, ড্র অ্যান্ড লেভেল, এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ড্র অ্যান্ড লেভেলের মধ্যে একটা হচ্ছে আমাদের এই ব্যাকটেরিয়ার স্ট্রাকচারটা। আরেকটা ড্র অ্যান্ড লেভেল আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে ভাইরাসের স্ট্রাকচারটা, ভাইরাস আর হচ্ছে ব্যাকটেরিয়া। এই দুটো ইম্পর্টেন্ট ড্র অ্যান্ড লেভেল আমাদের শিখে রাখতে হবে ফর দিস চ্যাপ্টার। আচ্ছা, এইবার আমরা দেখি সেটা হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেন, দ্যাট ইজ ড্র a level diagram of the structure of microorganism indicated by Q, that means the bacteria. We are finished with that. এরপরে দেখি the microorganism indicated by P mentioned in the stimulus is a threat to the biosphere. Threat to biosphere, তাহলে P দেখি, বলো P কি? P ডেফিনেটলি হচ্ছে ভাইরাস। এবার আসো, ভাইরাস, why is a virus threat to biosphere? ডেফিনেটলি ভাইরাস বায়োস্ফিয়ারের জন্য কেন থ্রেট হবে? বিকজ it causes disease in হিউম্যানের মধ্যে ডিজিজ করতে পারে, ডিজিজ ইন অ্যানিমেল, দ্যাটস ওয়াই ভাইরাস আর থ্রেট টু দ্য বায়োস্ফিয়ার। এখানে তাহলে তোমার কিভাবে সিকিউটা লিখতে হবে? এখানে লিখতে হবে এই ভাইরাসগুলো, ইউ হ্যাভ টু মেনশন ইম্পর্টেন্ট ভাইরাস নেম অ্যান্ড দ্য ডিজিজ দে কজ। তাহলে ইম্পর্টেন্ট ভাইরাস নেম অ্যান্ড দ্য ডিজিজ দে কজ, তাহলে দেখো তুমি কি হতে পারে? ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু একটা ফ্ল্যাভি ভাইরাস, ডেঙ্গু একটা ভাইরাল ডিজিজ, অ্যান্ড nowadays it is one of the most dangerous disease in our country. সো এই জন্য আমাদের অবশ্যই ডেঙ্গুর কথা লিখতে হবে, এটা ভাইরাস দিয়ে হচ্ছে। ডেঙ্গু ছাড়াও যেমন আমাদের অ্যালার্জিক রাইনাইটিস, নর্মাল কাফ অ্যান্ড কোল্ড, যেটা হচ্ছে তোমার রাইনো ভাইরাস দিয়ে হয়, রাইনো ভাইরাস, হ্যাঁ রাইনো ভাইরাস, এটা দিয়ে কি হয়? নর্মাল কাফ অ্যান্ড কোল্ড। এই জিনিসগুলো আমাদের মেনশন করতে হবে। তারপর হচ্ছে তোমার ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, এটা দিয়ে কি হয়? এটা দিয়ে হচ্ছে আমাদের চিকেন পক্স হয়, চিকেন পক্স। তারপর কি হয়? হারপিস ভাইরাস, হারপিস ভাইরাস দিয়ে হচ্ছে আমাদের হারপিস সিমপ্লেক্স হয়, হারপিস ভাইরাস দিয়ে হারপিস সিমপ্লেক্স হয়, এটা আমাদের মেনশন করতে হবে। তারপর হচ্ছে তোমার ক্যাপোসি সার্কোমা হয়, হারপিস সিমপ্লেক্স হয়, ক্যাপোসি সার্কোমা হয়, অ্যানোজেনিটাল ক্যান্সার হয়। তারপর হচ্ছে এই ডিজিজগুলো। তারপর ইবোলা ভাইরাস দিয়ে হচ্ছে সেল লাইসিস হয়, ইবোলা ভাইরাস, সেল লাইসিস। অ্যান্ড লাস্টলি বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমাদের যে সার্স করোনা ভাইরাস, করোনা ভাইরাস দিয়ে কি হয়? কোভিড-19 যেটা ছিল। তাহলে দেখো আমাদের ভাইরাস দিয়ে ডিজিজ হওয়ার কিন্তু কোনো শেষ নেই, অ্যান্ড ইউ হ্যাভ টু মেনশন। তারপর এইচআইভি দিয়ে এইডস হয়,
তারপর সাথে আছে আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে। তারপর হচ্ছে তোমার সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু হচ্ছে। ইনফ্লুয়েঞ্জা এই ভাইরাসটা দিয়ে হচ্ছে সোয়াইন ফ্লু হচ্ছে, বার্ড ফ্লু হচ্ছে। এই ডিজিজগুলো আমাদের ডেফিনেটলি মেনশন করতে হবে অ্যাজ দেয়ার ভাইরাল ডিজিজেস। তারপর অ্যানিমেলের ক্ষেত্রে দেখো, অ্যানিমেলের ক্ষেত্রে হচ্ছে তোমার টোবাকো মোজাইক ভাইরাস থেকে অ্যানিমেলস আছে, তারপর প্ল্যান্টস আছে। অ্যানিমেল, প্ল্যান্টস এই তিনটা আলাদা আলাদা করে লিখতে পারো। যেমন অ্যানিমেলসের ক্ষেত্রে কি ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, যেটা কাউয়ের ক্ষেত্রে ডিজিজ করতে পারে, ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। তারপর হচ্ছে তোমার প্ল্যান্টসের ক্ষেত্রে কি টোবাকো মোজাইক ভাইরাস, টিএমভি আছে, আলফা আলফা মোজাইক ভাইরাস আছে যারা হচ্ছে ডিজিজ করে। তার মানে দেখো আমাদের বায়োস্ফিয়ারে কি কি থাকে, বায়োস্ফিয়ারে বেসিক্যালি হিউম্যান বিইংস থাকে, অ্যানিমালস থাকে অ্যান্ড আদার প্ল্যান্টস থাকে। তাহলে আমরা দেখালাম কি ভাইরাসটা হিউম্যানের জন্য থ্রেটফুল, দেন অ্যানিমেলের জন্য থ্রেটনিং, তারপর হচ্ছে আমাদের প্ল্যান্টসের জন্য থ্রেটনিং। তাহলে ইন জেনারেল আমরা তাহলে বলতে পারবো না যে ভাইরাস আর এ থ্রেট টু দ্য বায়োস্ফিয়ার। সো আই গেস এই কোয়েশ্চেনটাও তোমরা এভাবে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো অ্যাড করে লিখতে পারবা। তাহলে এই কোয়েশ্চেনটা আনসার করার জন্য আমি প্রথম কি বললাম, দ্যাট ইজ দেয়ার আর লটস অফ ভাইরাসেস কজিং লটস অফ ডিজিজ, ইউ হ্যাভ টু মেনশন দ্য নেমস অফ ভাইরাসেস হিয়ার অ্যান্ড দ্য ডিজিজ দে কজ। এটা যদি তুমি লিখে দাও তাহলে টিচার বুঝবে ইউ নো হোয়াট দেয়ার ইজ ইন দ্য বুক। তাহলে তোমার নাম্বারটা, ইমপ্রেশনটা ভালো হবে অ্যান্ড নাম্বারটাও বেশি হবে। Then let's move on to the next question, and that is organism X has either DNA or RNA and protein. তার মানে আমরা কি ক্লু পেলাম, দ্যাট ইজ ইদার ডিএনএ থাকবে অর আরএনএ থাকবে, দ্যাট মিনস একটা নিউক্লিক অ্যাসিড থাকবে অ্যান্ড প্রোটিন থাকবে। অর্গানিজম ওয়াই হ্যাজ বোথ ডিএনএ অ্যান্ড আরএনএ অ্যান্ড ইট রিপ্রোডিউসেস বাই বাইনারি ফিশন। আমরা জানি একটা জিনিসই বাইনারি ফিশন দিয়ে রিপ্রোডিউস করবে, সেটা কি, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। দ্যাট মিনস আমাদের এখানে অর্গানিজম এক্স হচ্ছে ভাইরাস আর অর্গানিজম ওয়াই কি, অর্গানিজম ওয়াই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। একটা হচ্ছে ভাইরাস এন্ড দি আদার ওয়ান ইজ ব্যাকটেরিয়া। গেল। দেন লেটস মুভ অন টু দ্য কোয়েশ্চেন, সেটা হচ্ছে ড্র এ ডায়াগ্রাম টু শো দ্য প্রসেস অফ রিপ্রোডাকশন ইন অর্গানিজম এক্স। এক্স তাহলে কি ছিল, এক্স হচ্ছে তোমার ভাইরাস। এখানে আসলো কি ড্র এ ডায়াগ্রাম টু শো দি প্রসেস অফ রিপ্রোডাকশন। তাহলে দেখি এখন তোমরাই বলো, উই অলরেডি হ্যাভ ডিসকাসড, সেটা হচ্ছে রিপ্রোডাকশন অফ অর্গানিজম এক্স কি কি আছে। এখানে আছে আমাদের লাইটিক সাইকেল আর হচ্ছে লাইসোজেনিক সাইকেল। এই সাইকেলগুলোর হচ্ছে আমাদের ডায়াগ্রামটা আঁকতে হবে, লাইটিক সাইকেলের ডায়াগ্রামটা আঁকতে হবে, আর হচ্ছে কি লাইসোজেনিক সাইকেলের ডায়াগ্রামটা আমাদের এখানে আঁকতে হবে। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার ডি। কোয়েশ্চেন নাম্বার ডি হচ্ছে অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ অর্গানিজম ওয়াই ইন মেডিসিন অ্যান্ড এগ্রিকালচার। অর্গানিজম ওয়াই তাহলে কি, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ইউজ ইন মেডিসিন। তাহলে দেখো এখন মেডিসিনে ব্যাকটেরিয়ার ইউজ কি হতে পারে। যখনই আমি ভাইরাসের কথা বলেছি, ভাইরাসের মেডিকেল ইউজ প্রথম কোনটা বলেছি, দ্যাট মিনস যেসব ডিজিজ, ভাইরাল ডিজিজ ট্রিট করতে গেলে যে ভ্যাকসিন আমি বানাবো, আমি কি দিয়ে বানাবো, উই উইল মেক ইট বাই ভাইরাস, ভাইরাস ইটসেলফ। তাহলে ব্যাকটেরিয়াল যেসব ডিজিজ থাকবে সেই সব ডিজিজের এগেনস্টে যদি আমার ভ্যাকসিন বানাতে হয়, হাউ উইল আই মেক দ্যাট ভ্যাকসিন, বাই ইউজিং দ্য ব্যাকটেরিয়া ইটসেলফ। তাহলে আমার মেডিকেল ইউজের মধ্যে প্রথমটা আমি পেয়ে গেছি, একটা হচ্ছে ভ্যাকসিন প্রডিউস। এক নম্বরে আমি লিখবো ভ্যাকসিনের কথা। তাহলে কোন ভ্যাকসিন, আমার নামটা ইনক্লুড করে দিলেও বেটার। যেমন ডিপিটি, ডিপিটি ভ্যাকসিনের নাম তোমরা সবাই জানো। ডিতে কি, ডিপথেরিয়া, পিতে পার্টুসিস অ্যান্ড টি ফর টিটানাস। এই তিনটা ডিজিজ দ্যাট আর কজড বাই ব্যাকটেরিয়া। তাহলে আমরা তাদের ভাইরাস কি, তাদের ভ্যাকসিন কিভাবে বানাবো, ব্যাকটেরিয়া দিয়ে ডেফিনেটলি। সেকেন্ড আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। ব্যাকটেরিয়াকে কিল করার জন্য অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়, অ্যান্ড অনেক ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকগুলো আসে ব্যাকটেরিয়া থেকে। এক্সাম্পল কি, যেমন ব্যাসিলাস সাবটিলিস। ব্যাসিলাস সাবটিলিস এই ব্যাকটেরিয়া থেকে যে অ্যান্টিবায়োটিকটা আসে সেটার নাম হচ্ছে সাবটিলিন। তারপর হচ্ছে পলিমিক্সা, ব্যাসিলাস পলিমিক্সা আছে। এই পলিমিক্সা থেকে যে অ্যান্টিবায়োটিকটা তৈরি হয় সেটার নাম হচ্ছে পলিমিক্সিন, সেটার নাম হচ্ছে পলিমিক্সিন। তাহলে ব্যাসিলাস সাবটিলিসে সাবটিলিন, পলিমিক্সা থেকে পলিমিক্সিন। তারপর অ্যাক্টিনোমাইসিটিস থেকে তৈরি করা যায়, স্ট্রেপ্টোমাইসিস থেকে তৈরি করা যায়। সো এই নামগুলো, অ্যাক্টিনোমাইসিটিস এটা একটা
ব্যাকটেরিয়া, এখান থেকে হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারি। তারপর হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস, এই ব্যাকটেরিয়াগুলো থেকে আমরা তৈরি করতে পারি আমাদের অ্যান্টিবায়োটিক। সো ইফ ইউ মেনশন দিজ নেমস, দ্যাট মিনস টিচার বুঝবে যে তুমি এই প্যারাগ্রাফটা পড়ে আসছো। সো এই কোয়েশ্চেনটাও তোমার জন্য হয়ে যাবে। অ্যান্ড লাস্ট পার্ট, এগ্রিকালচার, ইউজ অফ ব্যাকটেরিয়া ইন এগ্রিকালচার, দ্যাট উই অলরেডি ডিসকাসড। নাইট্রোজেন ফিক্সেশন, তারপর সয়েলের ফার্টিলিটি ইনক্রিজ করা, নাইট্রিফিকেশন, এই এগ্রিকালচারাল ইউজগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। সো আই গেস এই কোয়েশ্চেনটাও আমাদের হয়ে গেছে। দেন কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেনে আমাদের দুটো এন্টাইটি দেওয়া আছে, একটা হচ্ছে কে অ্যান্ড দি আদার ওয়ান ইজ এল। কেতে কি বলা হচ্ছে, দেয়ার ইজ প্রোক্যারিওটিক। তাহলে এই চ্যাপ্টারে যেখানে প্রোক্যারিওটিকের কথা বলা হবে, দ্যাট মিনস উই নো উই আর টকিং অ্যাবাউট ব্যাকটেরিয়া হিয়ার। প্রোক্যারিওটিক মানে ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে। তারপর দেখি প্রোক্যারিওটিক অর্গানিজমস কজ কলেরা ইন হিউম্যানস, দ্যাট মিনস তাহলে ডেফিনেটলি এখন তো আমরা বুঝেই গেলাম এটা ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে। অ্যান্ড যে ব্যাকটেরিয়া হিউম্যানে কলেরা করতে পারে সেটার নাম কি, সেটা হচ্ছে ভিব্রিও কলেরি। সেটার নাম হচ্ছে ভিব্রিও কলেরি। তাহলে এই ভিব্রিও কলেরি লেখার সময়ও আমাদের একটু খেয়াল রাখতে হবে এটার স্পেলিংটা RAE। অনেকেই কি করে এই জায়গাটা মাঝে মাঝে খেয়াল করে না, তারা স্পেলিং লিখে ফেলে কলেরা, এভাবে স্পেলিং লিখতে পারে অথবা অন্য যে কোনো কিছু লিখতে পারে। সো এই ক্ষেত্রে আমাদের একটু কশাস থাকতে হবে, সো দ্যাট উই ডোন্ট মেক এ মিস্টেক হিয়ার। তারপরে দেখো তাহলে আমাদের এই প্রথম এন্টাইটিটা গেল। এরপর আসি এল। এলে কি বলা হচ্ছে, এলে বলা হচ্ছে এ সেলুলার অর্গানিজম দ্যাট অ্যাটাক ব্যাকটেরিয়া। তাহলে যখনই আমার এ সেলুলার অর্গানিজমের কথা বলা হচ্ছে, দ্যাট মিনস আমরা বুঝে গেছি এখানে কিসের কথা বলা হচ্ছে, ভাইরাসের কথা বলা হচ্ছে। আচ্ছা, এইবার আসি, সেটা হচ্ছে রাইট দি রোল অফ মাইক্রো অর্গানিজম কে ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। রোল অফ কে ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এটা আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি, বাট এখানে একটু ডিটেলসে ডিসকাস করে দেই। বিকজ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ব্যাকটেরিয়ার যে ইউজগুলো আছে, আমরা কি কি সেক্টরের কথা মেনশন করব। প্রথমেই আমি বলেছি সেটা হচ্ছে কফি, তারপর হচ্ছে টি, তারপর হচ্ছে টোবাকো। এখানে হচ্ছে আমাদের ব্যাসিলাস মেগাটেরিয়াম, এই ব্যাকটেরিয়াটা ইউজ করা হয়। তারপরে হচ্ছে এটা ছাড়াও আমাদের ডেইরি ইন্ডাস্ট্রি আছে, ডেইরি ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমরা ল্যাক্টোব্যাসিলাস ইউজ করে থাকি। ডেইরি ইন্ডাস্ট্রি, সেখানে হচ্ছে আমরা ল্যাক্টোব্যাসিলাস ইউজ করে থাকি। আচ্ছা, ব্যাকটেরিয়াল মেগাটেরিয়ামের নামটাও লিখে দিলাম আমি। তারপর হচ্ছে এখানে ল্যাক্টোব্যাসিলাস। যখনই আমরা এখানে ব্যাকটেরিয়ার নাম লিখতে যাব, অবশ্যই আমাদের মাথায় থাকতে হবে যে এখানে আমরা দাগটা দিচ্ছি কিনা। অবশ্যই আমাদের কি করতে হবে, এখানে এই দাগটা, নিচের দাগটা অবশ্যই দিতে হবে, ল্যাক্টোব্যাসিলাস। তারপর এটা ছাড়াও আরও কিছু ইউজ আছে, যেমন লেদার ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। তারপর হচ্ছে জুট ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। জুট ইন্ডাস্ট্রিতে যেমন তোমার ক্লস্ট্রিডিয়াম ইউজ হয়। সব ক্ষেত্রেই যে তোমার ব্যাকটেরিয়ার নাম লিখাই লাগবে ইটস নট নেসেসারি, বাট ট্রাই টু রাইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। তারপর হচ্ছে তোমার জুট ইন্ডাস্ট্রি ছাড়াও তোমার বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, যেমন কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে। তারপর হচ্ছে ভিনেগার তৈরির সময় ইউজ করা হয়। তারপর হচ্ছে অ্যাসিটা বিউটাইলিয়াম থেকে হচ্ছে অ্যাসিটোন তৈরি করা হয়। সো এই ছোটোখাটো ইউজগুলো, এই ইউজগুলো কী করবা, ট্রাই করবা এভাবে পয়েন্ট করে লিখার। ইফ ইউ ক্যান রাইট দ্য নেম অফ দ্য ব্যাকটেরিয়া দেন দিস ইজ ভেরি গুড, বাট ইফ ইউ ক্যান নট দেয়ার ইজ নো প্রবলেম ইন দ্যাট। বাট মেক শিওর তোমরা এভাবে পয়েন্ট করে করে বেশ কিছু পয়েন্ট আনছো যেখানে, কারণ তুমি দেখো এখানে এই কোয়েশ্চেনটাতে, লাস্ট কোয়েশ্চেনটাতে শুধু তোমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর খোঁজা হয়েছে, এখানে কিন্তু অন্য কোনো সেক্টরের কথা বলা নেই। সো তুমি যদি এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মতো খালি একটার নাম লিখো, দ্যাট মিনস ইউ লুজ দি আদার ফোর, তাহলে তোমার লিখার জন্য বেশি কিছু থাকে না। এই জন্য তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে তুমি যখন লিখবা তখন বেশ কিছু ইনফরমেশন তুমি এখানে অ্যাড করো। কারণ আমরা তাহলে এখন দেখো এই যে ব্যাকটেরিয়ার যেসব ইউজ আছে বা ব্যাকটেরিয়া যেসব হার্মফুল ইফেক্ট আছে, সেখান থেকে আমরা কী কী কোয়েশ্চেন পেলাম। একটা হচ্ছে হিউম্যানের ক্ষেত্রে ব্যাকটেরিয়া কোথায় ডিজিজ করে, কী কী ডিজিজ করে। আচ্ছা, আমি যদি এখানে তোমাদেরকে একটু লিখে দিই, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া থেকে তাহলে আমরা কী কী কোয়েশ্চেন মেইনলি ফেস করেছি এতক্ষণ পর্যন্ত। একটা হচ্ছে ব্যাকটেরিয়া স্ট্রাকচারটা ড্র অ্যান্ড লেভেল ছিল, এটা আমরা দেখলাম। তারপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ব্যাকটেরিয়া স্ট্রাকচারের পর আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ব্যাকটেরিয়া হার্মফুল ইফেক্ট।
হার্ম বা হচ্ছে ডিজিজ, হিউম্যানের ক্ষেত্রে ডিজিজ অথবা হচ্ছে বাকি অর্গানিজমের ক্ষেত্রে ডিজিজ। তারপর হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার যে ইফেক্ট ইন ওয়েলফেয়ার মানে হচ্ছে আমাদের যেসব ইউজ অফ ব্যাকটেরিয়া, দ্যাট মিনস ইউজের মধ্যে আমরা কি কি পেলাম, মেডিকেল সেক্টরের ইউজটা পেলাম, তারপর হচ্ছে আমরা এগ্রিকালচারাল সেক্টরের ইউজটা পেলাম, তারপর হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে যে ব্যাকটেরিয়ার ইউজ হয় সেটা দেখলাম। দ্যাট মিনস আমরা যখন ব্যাকটেরিয়া নিয়ে পড়তে যাব আমাদের এই কিছু পয়েন্ট অবশ্যই আমাদের দেখে যেতে হবে, বিকজ আমরা দেখছি যে এই জায়গাগুলো থেকে সিকিউ বেশি আসছে, তাহলে আমরা পড়ার সময় এই জায়গাগুলো একটু এমফাসাইজ দিব সো দ্যাট উই ক্যান অ্যান্সার। তারপরে হচ্ছে তোমার তাহলে আমরা এর পরের কোয়েশ্চেনে যদি মুভ করি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস নিয়ে কথা বলছিলাম, বাট বিফোর দ্য স্টার্টিং অফ দি ক্লাস আই মেনশনড এখানে আমাদের 3টে এন্টিটি থাকে অ্যান্ড দি লাস্ট এন্টিটি ইজ প্লাজমোডিয়াম, যেটা ম্যালেরিয়া ফিভার কজ করে। আচ্ছা, তাহলে এখন আসো এই কোয়েশ্চেনটা দেখি, সেটা হচ্ছে লিমা অ্যান্ড সীমা আর বোথ সাফারিং ফ্রম ফিভার, দুজনেরই ফিভার আছে, বাট এইবার আসি ওই ফিভারের টাইপ বা ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে। When they went to the doctor examined their blood and found that লিমাস প্লেটলেট মানে লিমার ক্ষেত্রে যেটা দেখতে পেল সেটা হচ্ছে লিমাস প্লেটলেট কাউন্ট ওয়াজ ভেরি লো। তাহলে দেখো, যখনই আমার এই প্লেটলেট কাউন্ট ওয়াজ ভেরি লো, এই কথাটা বলা মানে একটা ডিজিজের দিকে ইন্ডিকেট করছে। তোমাদের লেভেলে যখনই তোমরা দেখবা প্লেটলেট কাউন্ট লো এই কথাটা আছে, দ্যাট মিনস দে আর ইন্ডিকেটিং ওয়ান ডিজিজ অনলি, অ্যান্ড সেটা হচ্ছে আমাদের ডেঙ্গু। প্লেটলেট কাউন্ট লো মানে এখানে কোন ডিজিজের কথা জানতে চাওয়া হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ডেঙ্গু ফিভার। আচ্ছা, এবার আসো সীমাস ব্লাড কন্টেইনড লাইসোলেসিথিন অ্যান্ড হিমোলাইসিন, এই দুটো প্রোডাক্ট, ওয়ান ইজ লাইসোলেসিথিন অ্যান্ড দি আদার ইজ হিমোলাইসিন, এই দুটো প্রোডাক্ট খালি একটা ফিভারে পাওয়া যায় অ্যান্ড দিজ ইন্ডিকেট ম্যালেরিয়া। সো আই গেস আমাদের এই কোয়েশ্চেনে যা জানতে চাচ্ছে এটা তোমরা বুঝে গেছো, একটা হচ্ছে আমাদের ডেঙ্গুর কথা জানতে চাচ্ছে আর আরেকটা হচ্ছে আমাদের ম্যালেরিয়া ফিভারের কথা জানতে চাচ্ছে। আচ্ছা, এইবার আসো আমাদের প্রথম কোয়েশ্চেন, দ্যাট ইজ ডিসক্রাইব দি সিমটমস অফ লিমাস ফিভার, দ্যাট মিনস সিমটমস অফ ডেঙ্গু ফিভার। খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, ডেঙ্গু ফিভারের ফিচার্স। এখন আসো, ডেঙ্গু ফিভার এটার ফিচার্সগুলোকে আমরা কয়েকটা স্টেজে ডিসকাস করতে পারি, বিকজ ডেঙ্গু ফিভার হ্যাজ দি স্টেজেস। কি কি স্টেজ আছে? এই ডেঙ্গু ফিভারের 3টা স্টেজ। একটা হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, একটা হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, পরবর্তী স্টেজটা, এটার পরের সিভিয়ার স্টেজ হচ্ছে ডেঙ্গু হিমোরেজিক ফিভার, ডেঙ্গু হিমোরেজিক ফিভার অ্যান্ড এর পরের স্টেজটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। এই 3টা স্টেজে ডেঙ্গু ফিভারটা হতে পারে। তাহলে এইবার আসি আমরা ডিসকাশনে, সেটা হচ্ছে হোয়াট আর দ্য সিমটমস অফ দিস। আচ্ছা, তাহলে এখন দেখো, প্রথমটা হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার। ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার মানে ডেঙ্গুর কিছু ক্লাসিক্যাল সিমটম থাকবে, অ্যান্ড এখানে তুমি বইয়ের যা কিছু সিমটম পড়বা ইউ ক্যান রাইট দ্যাট, বাট আমি সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার্সগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি যেটা তোমাদের অবশ্যই খাতায় থাকতে হবে। একটা হচ্ছে, যেহেতু এটা ফিভার অ্যান্ড ডেঙ্গু একটা হাই গ্রেড ফিভার, হাই গ্রেড ফিভার মানে তার টেম্পারেচারটা 103 বা 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত থাকতে পারে, মানে ফিভারের যে রেঞ্জটা এই রেঞ্জটা অনেক বেশি থাকে। হাই গ্রেড ফিভারের কথা লিখতে হবে। এখানে সারা বডি জুড়ে পেইন থাকে, দ্যাট মিনস পেইন অল ওভার দ্য বডি, পেইন অল ওভার দ্য বডি। তার মধ্যে কোথায় কোথায় পেইন থাকে? একটা হচ্ছে পেইন বিহাইন্ড আইস, পেইন বিহাইন্ড দ্য আইস, তারপর হচ্ছে জয়েন্টে পেইন থাকে, জয়েন্ট পেইন। এই কথাগুলো তোমাদের ডেফিনেটলি লিখতে হবে যে এই পেইনগুলোর ফিচার্স নিয়ে আসতে পারে। তো এরপর বাকি ফিচারগুলো তুমি বই থেকে অ্যাড করতে পারো, দেয়ার ইজ নো হার্ম ইন দ্যাট। এইবার আসো আমাদের পরবর্তী যেই
তাহলে একটা কথা আমি এইটা মেনশন করব, আরেকটা আমি মেনশন করব হচ্ছে এই পেইনের কথাটা। এই দুটো কথা ডেফিনেটলি আমার ডেঙ্গুর ক্ষেত্রে মেনশন করতে হবে। এবার আসো ডেঙ্গু হিমোরেজিক ফিভার। এই ফার্স্ট স্টেজটা যদি ডেঙ্গু কন্ট্রোল না হয় বা এর থেকে যে সিভিয়ার স্টেজ দ্যাট ইজ হিমোরেজিক। এখন দেখি আসো হিমোরেজিক বলতে আমরা কি বুঝি। যখন আমরা এই হিমোরেজিক কথাটা বলবো, হিমোরেজ মানে দেয়ার উইল বি ব্লিডিং। তার মানে ডেঙ্গু হিমোরেজিক ফিভারের যে স্টেজটা সেখানে কি থাকবে, সেখানে থাকবে ব্লিডিং। ব্লিডিং কোন কোন জায়গা থেকে হতে পারে, এখানে হচ্ছে ব্লিডিং ফ্রম, এখানে তুমি বাকি যা কিছু লিখবা ইউ ক্যান রাইট, বাট ডেফিনেটলি তোমার এটা লিখতে হবে ব্লিডিং যে কোনো জায়গা থেকে, বডির যে কোনো অরিফিস থেকে, নোজ থেকে, গাম থেকে, মাউথ থেকে, গাম, মাউথ, নোজ, এই কথাটা মানে এইসব জায়গা থেকে ব্লিডিং হতে পারে, এই জন্যই এটাকে বলা হচ্ছে ডেঙ্গু হিমোরেজিক ফিভার। তারপরে আসো তাহলে ডেঙ্গু হিমোরেজিক ফিভার গেল, অ্যান্ড এর পরেও যদি পেশেন্ট কন্ট্রোলে না আসে তখন এটা প্রোগ্রেস করতে পারে কোথায়, ডেঙ্গু শক সিনড্রোম। শক সিনড্রোম মানে কি, এখানে শক হবে। শক হবে বলতে শকের কারণ কি থাকে, এখানে শক হয় ডিউ টু হিমো কনসেন্ট্রেশন। হিমো কনসেন্ট্রেশন, বডির ভলিউম লস হয়, হিমো কনসেন্ট্রেশন হয়, যে কারণে শক হতে পারে। হিমো কনসেন্ট্রেশন থাকবে, তারপর হচ্ছে ফিচার্স অফ শক থাকবে। তো ফিচার্স অফ শক মানে কি, পেশেন্ট পেইল হয়ে যাবে, হাত পা ঠান্ডা হয়ে যাবে, তারপর হচ্ছে তার র্যাপিড পালস পাওয়া যাবে। ফিচার্স অফ শক এই জিনিসগুলো এখানে এই স্টেজে দেখা যাবে, দ্যাট ইজ ডেঙ্গু শক সিনড্রোম। তাহলে আমরা ডেঙ্গু ফিভারের যে সিমটমসগুলো ডিসকাস করেছি। এবার আসো, এবার হচ্ছে অ্যানালাইজ দি কজ অফ শিমাস ফিভার। শিমাস ফিভারটা কি ছিল, ম্যালেরিয়া ছিল। তাহলে আমাকে এবার জানতে চাচ্ছে যে ম্যালেরিয়া ফিভারের কজগুলো কি। এখন আসো ম্যালেরিয়া যে ফিভারটা আছে এটা অ্যাকচুয়ালি কি জিনিস, এইটা কিছুই না, এটা প্লাজমোডিয়াম এই স্পিসিসটার যে লাইফ সাইকেলটা চলে সেই লাইফ সাইকেলটার একটা স্টেজ হচ্ছে ম্যালেরিয়া, মানে ম্যালেরিয়া ফিভার। তো প্লাজমোডিয়াম স্পিসিসের লাইফ সাইকেল হিউম্যান বডিতে হয়, আরেকটা কোথায় হয়, অ্যানোফিলিস মসকিটোতে হয়। হিউম্যান বডিতে তার আবার দুটো সাইকেল আছে, একটা হচ্ছে হেপাটিক সাইকেল আর একটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইকেল। সো তোমাদের যেটা মাথায় এই কোয়েশ্চেনের জন্য রাখতে হবে সেটা হচ্ছে এই যে হিউম্যান বডিতে কোন সাইকেলটা চলে, একটা হচ্ছে হেপাটিক সাইকেল থাকে, একটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইকেল থাকে। এই যে এরিথ্রোসাইটিক সাইকেল, তো এরিথ্রোসাইটিক সাইকেলটা যেটা থাকে, যেটা হচ্ছে হিউম্যান বডিতে হয়, এই এরিথ্রোসাইটিক সাইকেলের শেষে যে মেরোজয়েডগুলো থাকে, মানে ম্যালেরিয়ার স্পিসিসেরই ডেভেলপমেন্টের একটা স্টেজ, যখন এই মেরোজয়েডগুলো থাকে, এই মেরোজয়েডগুলো যখন তোমার ব্লাড স্ট্রিমে চলে আসে, এরা কোথায় আসে, এরা হচ্ছে ব্লাড স্ট্রিমে আসে। তো ব্লাড স্ট্রিমে আসলে তখন আমাদের ব্লাডের যে ডাব্লিউবিসি আছে, এই ডাব্লিউবিসি থেকে বের হয়ে আসে পাইরোজেন। ডাব্লিউবিসি রিলিজ করে পাইরোজেন। আমাদের বডিতে যখনই পাইরোজেন রিলিজ হয় সেটার সিমটম হিসেবে যেটা দেখা যায় সেটা হচ্ছে ফিভার। এরিথ্রোসাইটিক সাইকেল কমপ্লিট করলো, কমপ্লিট করার পর আরবিসি ভেঙে এই মেরোজয়েডগুলো চলে আসতো কোথায়, আমাদের ব্লাড স্ট্রিমে। যেই ব্লাড স্ট্রিমে আসবে ডাব্লিউবিসি এদেরকে দেখবে, ডাব্লিউবিসি তো বডির একটা প্রোটেক্টর, সো সে যখন দেখবে দেয়ার আর সাম প্রোডাক্টস ইন দ্য ব্লাড স্ট্রিম, সে কী করবে, পাইরোজেন রিলিজ করবে। এই পাইরোজেন রিলিজ করা মানে আমার বডির টেম্পারেচার কি হয়ে যাবে, বেড়ে যাবে। তার মানে তোমাকে যখন বললো যে হোয়াট আর দ্য কজ অফ শিমাস ফিভার, কজ কি, প্রথম কজ হচ্ছে এটা ম্যালেরিয়া ফিভার, তাহলে ম্যালেরিয়ার প্রথম কজ কি, প্লাজমোডিয়াম স্পিসিস। তাহলে প্রথমে তোমার লিখতে হবে হচ্ছে মেইন কথা, এখানে হচ্ছে প্লাজমোডিয়াম স্পিসিস থাকে, প্লাজমোডিয়াম স্পিসিসের কারণে ফিভারটা হচ্ছে। অ্যান্ড এই স্পিসিসের কারণে কেন ফিভারটা হচ্ছে, স্পিসিসটার দুটো স্টেজ, হেপাটিক, একটা হচ্ছে হিউম্যান বডিতে হয়, একটা অ্যানোফিলিস মসকিটোতে হয়। হিউম্যান বডিতে আবার দুইটা স্টেজ হয়, হেপাটিক অ্যান্ড এরিথ্রোসাইটিক। এরিথ্রোসাইটিকের লাস্টে যখন ব্লাড স্ট্রিমে আসে অ্যান্ড ডাব্লিউবিসি কাউন্টার হিসেবে পাইরোজেন দেয়, তখনই টেম্পারেচারটা বাড়ে অ্যান্ড উই সি ইট অ্যাজ ফিভার। দ্যাট মিনস এটাই হচ্ছে ফিভারের কজ। সো আই গেস উই আর অল ক্লিয়ার ইন দিস কোয়েশ্চেন। তাহলে আমাদের এই কোয়েশ্চেনটাও গেল, ডেঙ্গু ফিভারের সিমটমটাও আমরা ডিসকাস করলাম। এইবার আসো সেটা হচ্ছে ডেসক্রাইব দি মেইন মেথডস অফ রিপ্রোডাকশন অফ এন মাইক্রো অর্গানিজম। এই মাইক্রো অর্গানিজমটার রিপ্রোডাকশনের মেইন মেথড। এবার আসি আমরা আগের মতো, হোয়াট ইজ এন, এন কি, এন হচ্ছে আমাদের এখানে দেখো একটা স্ট্রাকচারের বাইরে কিছু এক্সট্রা স্ট্রাকচার আছে, এই এক্সট্রা স্ট্রাকচারগুলো আমরা একটু আগে যখন ব্যাকটেরিয়াতে আঁকলাম
আই গেস ইউ অল রিমেম্বার, সেখানে ফ্ল্যাজেলিন ছিল, পিলিন ছিল। তাহলে দেখো এই এক্সট্রা স্ট্রাকচার ভেতরে হচ্ছে দেখো একটা রাউন্ড শেপ ছিল, আমরা জানি প্লাজমিড ইজ দ্য রাউন্ড ওয়ান। তারপর দেখো ক্রোমোজোম আছে, দ্যাট মিনস এই এন স্ট্রাকচারটা কি ইন্ডিকেট করছে? ইট ইন্ডিকেটস ব্যাকটেরিয়া। তার মানে এন স্ট্রাকচারটা হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে এখন দেখো ডেসক্রাইব দি মেইন মেথডস অফ রিপ্রোডাকশন অফ এন অর্গানিজম। এন এর মেইন মেথড অফ রিপ্রোডাকশন কি? ব্যাকটেরিয়ার জন্য আমরা একটু আগেই বলেছি, ডিসকাস করেছি, একটা মাত্র জিনিস যেটা হচ্ছে বাইনারি ফিশনের মাধ্যমে রিপ্রোডাকশন করে। তার মানে ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশনের ওয়ে কি? বাইনারি ফিশন। তাহলে দেখো আমি একটু আগে তোমাদের সাথে ডিসকাস করছিলাম ব্যাকটেরিয়া থেকে আমাদের কি কি পড়তে হবে, সেখানে তাহলে আমাদের আরেকটা জিনিস অ্যাড হলো, দ্যাট ইজ নাম্বার 4, বাইনারি ফিশন। মানে তার রিপ্রোডাকশনটা কিভাবে হয়। আচ্ছা, ইজ বাইনারি ফিশন দ্য ওনলি ওয়ে অফ রিপ্রোডাকশন অফ ব্যাকটেরিয়া? ডেফিনেটলি নো। ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশনে আরও কিছু আছে, তোমরা গনিডিয়ার কথা পড়েছো, এন্ডোস্পোরের কথা পড়েছো, বাট হিয়ার মেইন মেথড অফ রিপ্রোডাকশন উইল অলওয়েজ বি বাইনারি ফিশন। তাহলে বাইনারি ফিশন জিনিসটা কি, এটাই তোমার এখানে এক্সপ্লেইন করতে হবে। বাইনারি ফিশন জিনিসটা কিছুই না, প্রথমে একটা ব্যাকটেরিয়া থাকবে, সেই ব্যাকটেরিয়া তার প্রত্যেকটা অংশ ঠিকঠাক থাকবে, তারপরে হচ্ছে এটার যে মাঝখানের অংশটা, এখানে দেখা যাবে এই মাঝখানের অংশ বরাবর কিছু ইনভ্যাজিনেশন দেখা যাবে। এরপরে এই মাঝখানের অংশটার থেকে এই ব্যাকটেরিয়া দুইটা আলাদা হয়ে দুটো অংশ হয়ে যাবে, জাস্ট একটা থেকে দুইটা হয়ে যাবে। দিস ইজ নোন অ্যাজ বাইনারি ফিশন। তাহলে তোমার বাইনারি ফিশন লেখার জন্য ইনফরমেশনগুলো লিখলা যে দেয়ার উইল বি লাইক from the middle side there will be some invaginations and it will split the bacteria into two, and from there this is the mother bacteria and from there we will get the daughter cell, two equal daughter cell. So এটা তোমরা লিখতে পারো, বাট মেক শিওর দ্যাট ইউ ড্র দিস ফিগার। এই ফিগারটা সুন্দর করে খাতায় ড্র করার চেষ্টা করবা। এবার আসি এক্সপ্লেইন ওয়াই এম সাইকেল ইজ হার্মফুল টু দ্য হিউম্যান বডি। এবার আসি আমরা আমাদের এম সাইকেলটার মানে কি। এম, এই সাইকেলটা আমরা একটু দেখি। এখানে দেখো কিছু ছোট অংশ, যেটা হচ্ছে প্রথমে বড় হচ্ছে, দেন দেয়ার আর মাল্টিপল নিউক্লিয়াস এন্ড অ্যানাদার স্টেট। তারপর দেখো এখানের মধ্যে হচ্ছে একটা অ্যামিবার মতো একটা শেপ দেখা যাচ্ছে, দ্যাট মিনস এটা ইন্ডিকেট করছে ম্যালেরিয়া স্পিসিসের এরিথ্রোসাইটিক স্টেজ। এটা ইন্ডিকেট করছে ম্যালেরিয়া স্পিসিসের এরিথ্রোসাইটিক স্টেজ, যেটা হিউম্যান বডিতে হয়। তাহলে এখন তোমাকে জানতে চাচ্ছে যে why this M circle is harmful to the human body, that means why erythrocytic cycle is harmful to human body. প্রথম কথা, এরিথ্রোসাইটিক সাইকেল এটা হচ্ছে হেপাটিক সাইকেলের পরবর্তীতে হচ্ছে এরিথ্রোসাইটিক সাইকেল। এই সাইকেলে দেখো তো তাহলে কি কি হচ্ছে। এরিথ্রোসাইটিক সাইকেলে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আরবিসি কে তারা অ্যাটাক করছে, অ্যাটাকস দি আরবিসি, অ্যাটাকস দি আরবিসি। তার মানে দেখো এখানে ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাটাকস দি আরবিসি, আরবিসি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, দ্যাট মিনস আরবিসি ডিস্ট্রাকশন। আরবিসি যদি বডিতে ডিস্ট্রয় হয়ে যায় তাহলে কি হবে? তাহলে আমাদের বডিতে যে কন্ডিশনটা দেখা যাবে সেটা কি? এখানে অ্যানিমিয়া দেখা যাবে এই পার্সনটার ক্ষেত্রে। তাহলে এটা গেল আমার প্রথম কথা। আমি আরেকটা স্লাইডে হচ্ছে পুরোপুরি লিখি সেটা। তার প্রথম কথা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইকেল, এরিথ্রোসাইটিক সাইকেল। আচ্ছা, এরিথ্রোসাইটিক সাইকেল প্রথম কথা হচ্ছে অ্যাটাকস দি আরবিসি। আর অ্যাটাকস অ্যান্ড ব্রেকডাউন অফ আরবিসি, আরবিসি কমে যাচ্ছে। আরবিসি কমে যাওয়ার কারণে কি হচ্ছে? বডিতে অ্যানিমিয়া হচ্ছে। আবার বডিতে এইটার কারণে দেখা যায় কি, আমাদের বডি যে বিলিরুবিন আছে এই বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যায়, বিলিরুবিন বেড়ে যায়। এই জন্য হচ্ছে বিলিরুবিন যদি বডিতে বেড়ে যায়, আরবিসি কমে যাচ্ছে, বিলিরুবিন ডিপোজিট ঠিক মতো না হলে, তাহলে হচ্ছে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে জন্ডিস হতে পারে। তারপর দেখা যায় কি, এরপর এই যে এরিথ্রোসাইটিক সাইকেলটা শেষ হচ্ছে, এই সাইকেলটা শেষ হওয়ার কারণে কি হচ্ছে? এই সাইকেলটা শেষ হয়ে যাওয়ার কারণে
এই মেরোজয়েডগুলো ব্লাড স্ট্রিমে আসছে। ব্লাড স্ট্রিমে আসে মানে কি, তখন ওই যে একটু আগে বললাম ডব্লিউবিসি অ্যাটাক করছে, পাইরোজেন রিলিজ করছে, দ্যাট মিনস উই ক্যান সি দ্য ফিভার হিয়ার। অ্যান্ড তাহলে দেখো অ্যানিমিয়া করছে, জন্ডিস করছে, ফিভার হচ্ছে, দ্যাট মিনস অ্যাকচুয়াল সিমটমস অফ ম্যালেরিয়া ডিজিজ। এই সিমটমগুলো তাহলে প্রকাশ পাচ্ছে এই স্টেজটাতে, দ্যাট মিনস দিস ইজ ডেফিনেটলি এ হার্মফুল স্টেজ। তারপর যেহেতু অ্যানিমিয়া হচ্ছে, তার আরবিসি থাকছে না ডেফিনেটলি, এই জন্য দ্যাট মিনস ইট ইজ অলসো ভেরি হার্মফুল ফর আওয়ার হিউম্যান বডি। সো আই গেস এই পোর্শনটা তোমাদের সবার কাছে ক্লিয়ার, ওয়াই দিস এম সাইকেল ইজ হার্মফুল টু দ্য হিউম্যান বডি। এইবার আসো, তারপর দেখো সেটা হচ্ছে টু ব্রাদার্স ফ্রম দি সেম ফ্যামিলি আর সিক। এখানেও আমরা দুটো ডিজিজের মধ্যে কম্প্যারিজন দেখতে পাচ্ছি। তাহলে দেখো টু ব্রাদার্স ফ্রম দি সেম ফ্যামিলি আর সিক, দ্য ওল্ডার ব্রাদার হ্যাজ এ হাই ফিভার, হাই ফিভার আছে অ্যান্ড এ সিভিয়ার ডিক্রিজ ইন প্লেটলেটস। একটু আগেই বললাম যখনই তোমার সিভিয়ার ডিক্রিজ ইন প্লেটলেটস কথাটা থাকবে, দ্যাট মিনস উই আর টকিং অ্যাবাউট ডেঙ্গু। তাহলে এটা গেল ডেঙ্গু। And the younger brother is vomiting constantly and passing stool like water washed rice. Passing stool like water washed rice, এই ঘটনাটা, এই সিমটমটা খালি একটা ডিজিজেই পাওয়া যাবে, দ্যাট ইজ কলেরা। তাহলে আমাদের একটা ডিজিজের কথা বলা হচ্ছে, এখানে প্রথম যেটা ডিসকাশন আসছে সেটা হচ্ছে ডেঙ্গু ফিভার, অ্যান্ড দি সেকেন্ড ডিসকাশন ইজ অ্যাবাউট কলেরা। এবার আসো তাহলে, write about the measures to be taken to prevent the disease that the elder brother is suffering from. That means elder brother, that means ডেঙ্গু। ডেঙ্গুর প্রিভেনশনের জন্য আমাদের কি কি মেজার নিতে হবে। এখন চিন্তা করো ডেঙ্গু ডিজিজটা কিভাবে হচ্ছে। দিস ইজ ডেফিনেটলি ভেক্টর বর্ন ডিজিজ। ভেক্টর বর্ন ডিজিজ অ্যাজ ইন এখানে ভেক্টর কি, মসকুইটো। তাহলে ডেঙ্গু এটা হচ্ছে একটা ভেক্টর বর্ন ডিজিজ, আর এখানে ভেক্টর কি থাকছে, ভেক্টর হচ্ছে এডিস মসকুইটো। তাহলে ডেঙ্গুর প্রিভেনশনের জন্য আমাদের কি করতে হবে, ডেফিনেটলি এই মসকুইটো কন্ট্রোলটা করলে, মানে মসকুইটো রিলেটেড যেসব প্রিভেনশন আছে আমরা যদি সেসব প্রিভেনশন করতে পারি, তাহলে আই গেস উই আর গুড টু গো। তাহলে এখন দেখো আমরা এখানে প্রিভেনশন কি কি করব। একটা হচ্ছে তোমার মসকুইটো কন্ট্রোল, ডেফিনেটলি। এখন মসকুইটো কন্ট্রোলের ক্ষেত্রে আমরা কি কি জানি দেখি বলো তো। ডেঙ্গু, এডিস, এডিস কোথায় জন্মায়, এডিস হচ্ছে তোমার, এডিস মসকুইটো পাওয়া যায় আর্টিফিশিয়াল কালেকশন অফ ওয়াটার। এডিস পাওয়া যায় আর্টিফিশিয়াল কালেকশন অফ ওয়াটার। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে পানি জমতে দেওয়া যাবে না। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এটা ছাড়াও মসকুইটো ডিস্ট্রয় করার বেশ কিছু প্রসেস আছে, যেমন হচ্ছে বিভিন্ন লার্বিভোরাস ফিশ প্রডিউস করা হয় ওই জায়গাগুলোতে। তারপর হচ্ছে বিভিন্ন টেকনিক ইউজ করার মাধ্যমে, যেমন এখানে একটা টেকনিকের নাম আছে এসআইটি, স্টেরাইল ইনসেক্ট টেকনিক, যে ইনসেক্ট টেকনিক ম্যালেরিয়ার ক্ষেত্রে আছে, ম্যালেরিয়ার ওখানে তোমরা পাবা পড়লে, যেটার মাধ্যমে হচ্ছে তোমার মসকুইটোর ব্রিডিংটাকে বন্ধ করে দেওয়া যায়, মানে এনভায়রনমেন্ট কন্ট্রোল আছে, ব্রিডিং কন্ট্রোল আছে, মসকুইটোর যে ব্রিডিং প্লেস ডিস্ট্রয় করার একটা পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো তোমার এখানে ইয়ে করতে হবে। তারপর মসকুইটো কন্ট্রোল করলে তো সব হচ্ছে না, আমার তো নিজের একটা প্রোটেকশন লাগবে। তারপর হচ্ছে প্রোটেকশন ফ্রম বাইট। কিভাবে বাইট থেকে প্রোটেকশন দিতে পারি, ডেফিনেটলি একটা হচ্ছে আমাদের ওই মসকুইটো নেট ইউজ করা, বাসার চারপাশে মসকুইটো নেট ইউজ করা। তারপর হচ্ছে রিপেলেন্ট ইউজ করা, বিভিন্ন রিপেলেন্ট পাওয়া যায়, সেই রিপেলেন্টসগুলোকে ইউজ করা। এইগুলো হচ্ছে প্রোটেকশন ফ্রম দি বাইট। অ্যান্ড লাস্টলি ডেঙ্গুর এগেনস্টে একটা ভ্যাকসিন বের হয়েছে, যেটার নাম হচ্ছে কিউডেঙ্গা। কিউডেঙ্গা ভ্যাকসিন ডেঙ্গুর এগেনস্টে আছে। এই ভ্যাকসিনটা নট নেসেসারি সবারই লাগবে, যেসব এরিয়াতে হচ্ছে ডেঙ্গু প্রোন সেখানে ভ্যাকসিনটার ইউজ মাঝে মাঝে করতে বলা হয়, বাট দিজ আর নট সো ইম্পর্টেন্ট অ্যাজ দ্য ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ দ্য কন্ট্রোল অফ দি মসকুইটো অ্যান্ড ব্রিডিং প্লেসেস কন্ট্রোল অ্যান্ড দ্য প্রোটেকশন অফ সেলফ, লাইক ইউজিং মসকুইটো নেট অ্যান্ড আদার রিপেলেন্টস অ্যান্ড এভরিথিং, এভরি প্রোটেকটিভ মেজার্স ইউ নিড টু টেক। এইটাই তাহলে হচ্ছে আমাদের প্রিভেনশন অফ দ্য ডিজিজ। এরপর আসো সেটা হচ্ছে রাইট অ্যাবাউট দি ডিফারেন্সেস বিটুইন দ্য প্যাথোজেন্স অফ টু ব্রাদার্স ডিজিজ। আচ্ছা এখানে আসো, তাহলে ডেঙ্গু,
ডেঙ্গু কি দিয়ে হচ্ছে? প্যাথোজেন কি? ভাইরাস। আর কলেরার প্যাথোজেন কি? একটু আগেই আমরা দেখলাম কলেরার প্যাথোজেন কি? এটা হচ্ছে ভিব্রিও কলেরি, দ্যাট ইজ এ ব্যাকটেরিয়া। তার মানে এখানে তোমাকে জানতে চাচ্ছে ভাইরাস ভার্সেস ব্যাকটেরিয়া, এই ডিফারেন্সটা। এখন আসো আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে পরীক্ষা এটা আমরা কিভাবে লিখবো। তোমাদেরকে এখন যদি জিজ্ঞেস করা হয় টেল মি দ্য ডিফারেন্সেস বিটুইন ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া, আই এম শিওর অল অফ ইউ ক্যান টেল দ্য ডিফারেন্সেস, সবাই জানো। এবার আসি আমরা এক্সামে যখন লিখতে যাব। So first you need to identify that this is caused by a virus and this is caused by a bacteria. So here are the differences between virus and bacteria. প্রথম কথা একদম বাইরে থেকে আসো, বাইরের ক্যারেক্টারিস্টিক্স থেকে আসো, দ্যাট ইজ ভাইরাস ইজ এসেলুলার অ্যান্ড ব্যাকটেরিয়া ইজ সেলুলার বাট ইট ইজ প্রোক্যারিওটিক। তারপরে এরপর তুমি অর্গানিজমসগুলোর কথা লিখতে পারো। অনেকেই কি করে সবগুলো একটা একটা করে করে লিখে, লাইক মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, নিউক্লিয়াস, এক মানে এভাবে করে করে 10-12টা পয়েন্ট বানায়। বাট ইজ ইট নেসেসারি দ্যাট মাচ? নো, ইউ নো দ্যাট ভাইরাস হ্যাজ নাথিং অ্যান্ড দ্য ব্যাকটেরিয়া হ্যাজ লাইক রাইবোসোম অ্যান্ড নাথিং এলস। সো ইউ ডোন্ট নিড টু আইডেন্টিফাই অল অফ দি পয়েন্টস, লাইক সব কিছু লিখে মাইটোকন্ড্রিয়া ভাইরাসে নাই, ব্যাকটেরিয়াতে নাই, নট নিডেড। জাস্ট সব কিছু এক পয়েন্টেই লিখে ফেলো যে লাইক সেল অর্গানেলস, ভাইরাস হ্যাজ নান অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাজ অনলি রাইবোসোম। এবার আসি সেল ওয়াল। ব্যাকটেরিয়া তো সেল ওয়াল আছে অ্যান্ড ইট ইজ মেড অফ peptidoglycan. Virus has no definite cell wall, but there is the capsid. You can talk about the capsid. তারপর আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ভাইরাস ডিএনএ অর আরএনএ, দে ক্যান নেভার বি বোথ, বাট ব্যাকটেরিয়া দে ক্যান হ্যাভ বোথ। প্লাজমিড ভাইরাসে থাকে না, ব্যাকটেরিয়াতে থাকে। এরপর তুমি তার রেপ্লিকেশন সিস্টেমটা বা মাল্টিপ্লিকেশন সিস্টেমটা লিখতে পারো, দ্যাট দেয়ার ইজ লাইটিক সাইকেল অ্যান্ড লাইসোজেনিক সাইকেল, অ্যান্ড ইন কেস অফ ব্যাকটেরিয়া উই ফাইন্ড বাইনারি ফিশন, গনিডিয়া, এন্ডোস্পোর এক্সেট্রা। তারপরে হচ্ছে তোমার আরও অনেকগুলো ডিফারেন্সেস আছে। তারপর হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে মানে ভাইরাল ডিজিজের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, বাট ব্যাকটেরিয়াল ডিজিজের ক্ষেত্রে উই ক্যান গিভ অ্যান্টিবায়োটিক ইন অর্ডার টু ডিস্ট্রয় দ্য ব্যাকটেরিয়া। সো এই ধরনের বিভিন্ন রোলস তোমরা ইউজ করতে পারো অ্যান্ড এই ডিফারেন্সগুলো লিখতে পারো। বাট লাস্টলি বাট নট দ্য লিস্ট, তোমাদের যেটা ডেফিনেটলি মেনশন করতে হবে সেটা হচ্ছে একটা ফিগার, ছোট একটা ফিগার, পুরা লেখা শেষ করে জাস্ট on both sides you can draw one virus and one bacteria. Like it will take like 10 or 15 seconds of your time, but এর বেশি লাগবে না, but it makes the question answer paper looks exciting. এই জন্য ফিগার ড্র করার চেষ্টা করবা। তাহলে আমাদের এই সিকিউটা গেল। এরপর আমরা যাব আমাদের নেক্সট কোয়েশ্চেনে। দেখো এখানে বলা আছে প্রথমটা, মাইক্রো অর্গানিজম এ ইজ এ সেলুলার। ঠিক আগের মতো এ সেলুলার মানে আমরা কি ইন্ডিকেট করব, দ্যাট ইজ ইটস এ ভাইরাস। অ্যান্ড মাইক্রো অর্গানিজম বি হ্যাজ এ সেল ওয়াল মেড অফ পেপটাইডোগ্লাইকান, দ্যাট মিনস উই আর শিওর এখানে আমরা কিসের কথা বলছি, পেপটাইডোগ্লাইকান, যেহেতু হিয়ার উই আর ডিসকাসিং অ্যাবাউট ব্যাকটেরিয়া। তাহলে আমার দুটো এন্টাইটি আমরা পেয়ে গেছি। এইবার আসি আমার ফার্স্ট কোয়েশ্চেন, ক্লাসিফাই দ্য গ্রুপ বি অফ মাইক্রো অর্গানিজমস বেসড অন দি সাইজ। সাইজের বেসিসে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন। তো সাইজের বেসিসে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন আমরা কিভাবে করি? এখানে আমাদের কয়েকটা ক্লাসিফিকেশনের নাম লিখতেই হবে, যার মধ্যে প্রথমটা হচ্ছে কক্কাস। কক্কাস মানে কি? কক্কাস হচ্ছে দে আর রাউন্ড। কক্কাস, তাহলে কক্কাস হচ্ছে দে আর রাউন্ড। অ্যান্ড কক্কাসের পরে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে ব্যাসিলাস। কক্কাস অ্যান্ড কক্কাসের পর হচ্ছে ব্যাসিলাস। ব্যাসিলাস কিরকম হবে? ব্যাসিলাস হচ্ছে দে আর রড শেপড। আচ্ছা, এখন দেখো কক্কাস আছে, ব্যাসিলাস আছে, তারপরে হচ্ছে আমাদের কমা শেপড আছে। কমা শেপটা হচ্ছে ভিব্রিও, ভিব্রিও দ্যাট ইজ কমা শেপড। কমা শেপড ভিব্রিও। আফটার দ্যাট আমাদের স্কোয়ার শেপড আছে, তারপর হচ্ছে স্পাইরিলাম। স্পাইরিলাম হচ্ছে স্পাইরাল শেপড। তারপর হচ্ছে আমাদের স্টিলের শেপড আছে, যেটা হচ্ছে অনেকটা স্টারের মতো। তারপরে হচ্ছে আমাদের প্লিওমরফিক, মানে সব ধরনের শেপ মিক্সড করে আমাদের প্লিওমরফিক শেপ আছে। আচ্ছা, তো
এই কয়েকটা শেপের নাম আমাদের ডেফিনিটলি মেনশন করতে হবে ওয়্যার উই আর ডিসকাসিং অ্যাবাউট দি শেপ অ্যান্ড সাইজ অফ ব্যাকটেরিয়া। আর সেটার সাথে আরেকটা জিনিস আমরা চাইলে অ্যাড করতে পারবো, সেটা হচ্ছে এই কক্কাস ব্যাসিলাসগুলোর মধ্যেও বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপ আছে। যেমন কক্কাসের মধ্যে কিছু আছে যারা সিঙ্গেল থাকতে পছন্দ করে, দে আর দ্য মনোকক্কাস। তারপর হচ্ছে ডিপ্লোকক্কাস, মনোকক্কাস, ডিপ্লোকক্কাস। তারপর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস কারা? যারা হচ্ছে একদম চেইনের মতো করে থাকে, দ্যাট মিনস এরকম পরপর পরপর এভাবে চেইনের মতো করে থাকলো, এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। তারপর আছে স্টেফাইলোকক্কাস। এই নামগুলো তোমরা মেনশন করতে পারো, অ্যান্ড আই থিঙ্ক ইউ শুড মেনশন দিস নেম বিকজ এই ব্যাকটেরিয়াগুলোই কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই এরকম গ্রেপ লাইক স্ট্রাকচার হিসেবে থাকে, ক্লাস্টার হিসেবে থাকে স্টেফাইলোকক্কাস। মোনোকক্কাস হচ্ছে কিরকম, এই যে এরকম একটা থাকবে, এটা মোনোকক্কাস। তারপর হচ্ছে ডিপ্লোকক্কাস কিরকম, দুটো থাকবে এরকম। তারপর ব্যাসিলাসের মধ্যে কি কি আছে? ব্যাসিলাসের মধ্যে আমরা পেতে পারি মোনোব্যাসিলাস, ডিপ্লোব্যাসিলাস, ডিপ্লোব্যাসিলাস, মোনোব্যাসিলাস, কক্কোব্যাসিলাস আছে। সো দেয়ার আর সাম আদার ক্লাসিফিকেশনস অ্যান্ড ক্রাইটেরিয়া। ডিপ্লোব্যাসিলাস মানে এরকম লম্বা দুইটা থাকবে, মোনোব্যাসিলাস মানে হচ্ছে লম্বা একটা থাকবে, কক্কোব্যাসিলাস মানে গোল আর লম্বার মিক্সড একটা স্ট্রাকচার পাওয়া যাবে ওভাল শেপের। সো দিজ আর বেসিক্যালি দ্য টাইপস। তাহলে ব্যাকটেরিয়ার যখন সাইজ বা শেপ অনুযায়ী তোমাকে ক্লাসিফিকেশন করতে বলবে, ইউ হ্যাভ টু মেনশন দিস ফিউ টাইপস। এরপর আসি, সেটা হচ্ছে ক্লাসিফাই দ্য গ্রুপ বি গেল। এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে অ্যানালাইজ দ্য রোল অফ দি এ মাইক্রো অর্গানিজম ইন্ডিকেটেড ইন দ্য স্টিমুলাস ইন ডিজিজ কজেশন অ্যান্ড ট্রিটমেন্ট। উই অলরেডি ডিসকাসড ইট। সেটা হচ্ছে এ মাইক্রো অর্গানিজমে কি আছে? তাহলে আমাদের ভাইরাস। ভাইরাসের রোল ইন্ডিকেটেড ইন দ্য স্টিমুলাস ইন ডিজিজ কজেশন, এটা আমরা তাহলে বলে ফেলেছি। যেসব ভাইরাস ভাইরাল যেসব ডিজিজ সে কজ করে, যেমন হচ্ছে তোমার ডিজিজগুলোর নাম তোমার লিখতে হবে, এইচআইভির কথা লিখতে হবে, তারপর হচ্ছে তোমার ডেঙ্গুর কথা লিখতে হবে, তারপর হচ্ছে তোমার চিকেন পক্স। এখানে ভাইরাসের নাম সহ লিখে দিতে পারলেই সবচেয়ে ভালো। ক্যাপোসি সার্কোমা আছে, তারপর হচ্ছে তোমার রেবিস ভাইরাস দিয়ে রেবিস হচ্ছে রেবিস ভাইরাসের নাম তোমরা চাইলে লিখতে পারো। তারপর হচ্ছে মামস ভাইরাস, মিজেলস ভাইরাস, মিজেলস, মামস। সো এরকম নামগুলো তোমরা লিখে দিতে পারো। তারপর হচ্ছে করোনা ভাইরাস, কোভিড, তারপর হচ্ছে কোভিড, ইনফ্লুয়েঞ্জা। এই ইম্পর্ট্যান্ট নামগুলো তোমরা লিখতে পারো। আর হচ্ছে ট্রিটমেন্ট, ভাইরাস ট্রিটমেন্টের ক্ষেত্রে কোথায় আমরা একটু ক্লাসের শুরুতেই পড়েছিলাম, দ্যাট ইজ উই ক্যান মেক ভ্যাকসিনস ইউজিং ভাইরাস। যেসব ভাইরাল ডিজিজ আছে সেই সব ভাইরাসের ভ্যাকসিন আমরা কিভাবে বানাবো? সেসব ভাইরাসের ভ্যাকসিন আমরা ভাইরাস দিয়েই বানাবো, যেমন এমআর ভ্যাকসিন, মিজলস অ্যান্ড তারপর হচ্ছে তোমার বিভিন্ন ভাইরাস, রেবিস ভ্যাকসিন, যেরকম রেবিস ডিজিজটা ভাইরাস দিয়ে হয়, তো রেবিসের যে ভ্যাকসিনটা আছে, তো এই রেবিস ভ্যাকসিন আমরা কীভাবে বানাবো? আমরা তো ডেফিনেটলি ভাইরাস ইউজ করে বানাবো। তারপর হচ্ছে ডেঙ্গুর যে ভ্যাকসিনগুলো তৈরি করা হচ্ছে, তো এই ডেঙ্গুর ভ্যাকসিনগুলো সব হচ্ছে আমরা এখানে ভাইরাস দিয়ে বানাতে পারি। সো তাহলে আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রেও বললাম আর হচ্ছে ডিজিজ কজেশনের ক্ষেত্রেও বললাম। লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ এখানে তিনটা স্ট্রাকচার দেওয়া আছে। বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারে যে তিনটা এন্টাইটি, ওই তিনটা এন্টাইটি এখানে দেওয়া আছে। তাহলে ফার্স্ট হচ্ছে এ, তোমরা সবাই বুঝতে পারছো এ কি? এ হচ্ছে একটা ব্যাকটেরিওফাজ, দ্যাট ইজ টিটোফাজ। এটা লেখার সময় ব্যাকটেরিওফাজ কথাটা লেখাটা বেটার, অ্যান্ড সাথে টিটোফাজে অবশ্যই তোমরা অ্যাড করে দিতে পারো। তারপর হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, আর এটা কি? অনেকেই কি করে এখানে লিখে ফেলে প্লাজমোডিয়াম। ইজ দিস প্লাজমোডিয়াম? নো, ডেফিনেটলি নো। এটা কি? এটা হচ্ছে সিম্পলি একটা মসকুইটো। আনলেস আদারওয়াইজ টোল্ড যে এই মসকিউটো দিয়ে এই ডিজিজটা হচ্ছে, এটা হচ্ছে, এটা বলা ছাড়া তুমি কিন্তু এটাকে ডেফিনেটলি ও দিস ইজ অ্যানোফিলিস মসকিউটো, ইউ ক্যানট টেল দ্যাট। বাট এইখানে যদি তুমি একটু ভালো করে দেখো, দেখবা যে এখানে একটু আমরা কিছু শেপ পাচ্ছি, যেমন এডিস মসকিউটোতে দেখা যায় যে তার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছু স্ট্রাইপস থাকে, বাট এটা আমাদের কনসার্ন না, আমরা এটাকে বলবো হচ্ছে শুধু মসকিউটো। এবার আসি আমরা আমাদের কোয়েশ্চেনে। তাহলে কোয়েশ্চেনে দেখো, প্রথম কথা হচ্ছে
কন্ট্রোলিং সাম স্পিসিস অফ সি অ্যানিমাল। আচ্ছা সরি, আই হ্যাভ স্কিপড ওয়ান। প্রথমটা হচ্ছে হাউ ডাজ দ্য মাল্টিপ্লিকেশন অফ এ টেক প্লেস ইন দ্য বডি অফ বি। মাল্টিপ্লিকেশন অফ এ, তার মানে আমার ভাইরাসের মাল্টিপ্লিকেশনটা জানতে চাচ্ছে। উই হ্যাভ অলরেডি ডিসকাস দিস। এখানে আমরা কি কি বলবো, আমরা এখানে লাইটিক সাইকেলের কথা বলতে পারি, লাইটিক সাইকেলের কথা বলতে পারি, আর হচ্ছে লাইসোজেনিক সাইকেলের কথা বলতে পারি। দুটোই তো ব্যাকটেরিয়ার বডিতে হচ্ছে, তাই না? তাহলে আমরা এই দুটো সাইকেলের কথা এই ক্ষেত্রে বলতে পারি, লাইটিক অ্যান্ড লাইসোজেনিক। এইবার আসি আমরা পরবর্তী কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোলিং সাম স্পিসিস অফ সি অ্যানিমেল উইল কন্ট্রোল ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া। তাহলে ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া উই নো দ্যাট বোথ আর দ্য ডিজিজেস কজড বাই ভেক্টর, মানে এরা দুটাই হচ্ছে ভেক্টর বর্ন ডিজিজ। অ্যান্ড ডেঙ্গুর ক্ষেত্রে কি থাকে, ডেঙ্গুর ক্ষেত্রে হচ্ছে ফিমেল এডিস মসকুইটো, ফিমেল এডিস মসকুইটো। অ্যান্ড এখানেও সব এডিস মসকুইটো কি ডেঙ্গু করে? কখনোই না। এখানে আমরা দুটো মসকুইটোর নাম বলবো, একটা হচ্ছে এডিস এজিপ্টি, এডিস এজিপ্টি, আর আরেকটা হচ্ছে এডিস অ্যালবোপিক্টাস, এডিস এজিপ্টি অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ এডিস অ্যালবোপিক্টাস। তাহলে এই দুটো স্পিসিস, এডিস এজিপ্টি অ্যান্ড এডিস অ্যালবোপিক্টাস, এই দুটো স্পিসিস ডেঙ্গু কজ করতে পারে। তাহলে এই জন্য এখানে কোয়েশ্চেনটাতে দেওয়া আছে, দেখো কন্ট্রোলিং সাম স্পিসিস, তার মানে এজিপ্টি আর এডিস এজিপ্টি অ্যান্ড অ্যালবোপিক্টাসকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে ডেঙ্গু কন্ট্রোল করা পসিবল। তারপর ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা কি পড়েছি? ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা পড়েছি দেয়ার আর টোটাল 6 স্পিসিস অফ ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। তাহলে অ্যানোফিলিস মসকুইটোর স্পিসিসগুলো কি ছিল? এটা যদি সবাই একটু দেখো, এখানে 6টা স্পিসিসের নাম বইয়ে ছিল, যার মধ্যে 6টা যদি লিখতে নাও পারো অ্যাটলিস্ট মেইন নামগুলো লিখে দিতে পারো। ডাইরাস, তারপর হচ্ছে সুন্ডাইকাস, অ্যান্ড এখানে যাই লিখো সাথে অবশ্যই এই দাগ দিতে হবে, এটা হচ্ছে আমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট লার্নিং ফ্যাক্টর। তারপর হচ্ছে মিনিমাস, সো তারপর হচ্ছে অ্যানোফিলিস ফ্ল্যাভিটিলিস, এই ধরনের বেশ কিছু নাম আছে। সো সবগুলোই যে মনে রাখা লাগবে এমন না, বাট দিজ আর দ্য ইম্পর্টেন্ট স্পিসিস। তাহলে এই ইম্পর্টেন্ট স্পিসিসগুলো কন্ট্রোলের মাধ্যমে আমরা ডেঙ্গু আর হচ্ছে ম্যালেরিয়া কন্ট্রোল করতে পারি। তাহলে আমি এই সিকিউটা আই গেস আমরা আনসার করতে পারবো। এবার আসি আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেন, সেটা হচ্ছে রাকিব অ্যান্ড শাহিন স্টাডিড মাইক্রো অর্গানিজমস। রাকিবস রিসার্চ ইন্টারেস্ট আর এ সেলুলার প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম। তাহলে আমরা বুঝে গেছি এখানে আমরা কি নিয়ে ডিসকাস করব, ডেফিনেটলি ভাইরাস। আর শাহিনস প্রোক্যারিওটিক মাইক্রো অর্গানিজমস, তাহলে প্রোক্যারিওটিক বলতে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? ব্যাকটেরিয়া। এবার আসো, সেটা হচ্ছে রাকিবস অবজারভেশনস রিভিলড দ্যাট হিজ মাইক্রো অর্গানিজমস মাল্টিপ্লাই বাই ইটিং শাহিনস মাইক্রো অর্গানিজম। দ্যাট মিনস রাকিবস মাইক্রো অর্গানিজম, দ্যাট মিনস ভাইরাস মাল্টিপ্লাই বাই ব্যাকটেরিয়া। এটা তো আমরা দেখলাম, ব্যাকটেরিওফাজগুলো ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে লাইটিক সাইকেলের মাধ্যমে মাল্টিপ্লাই করে। দ্যাট মিনস এখানে বলা হচ্ছে আমাদের লাইটিক সাইকেলের কথা। Draw the labeled diagram of the physical structure of the microorganism used by Shahin. That means কোন স্ট্রাকচারের কথা বলা হচ্ছে? বলা হচ্ছে ব্যাকটেরিয়ার কথা। তাহলে ব্যাকটেরিয়ার ড্র এন্ড লেবেল আমরা অলরেডি বলে ফেলেছি। তাহলে আমরা পরের কোয়েশ্চেনটাতে মুভ করি। There are two structures as usual and already অনেক ডিসকাশন করা হয়ে গেছে। সো ইউ অল নো, এই স্যাম্পল এতে হচ্ছে আমি ব্যাকটেরিওফাজ পাচ্ছি, দ্যাট মিনস এ ভাইরাস। অনেকে আবার এখানে ব্যাকটেরিওফাজ লিখতে লিখতে ভুলে যায় যে এটা ব্যাকটেরিয়া না, দিস ইজ এ ভাইরাস অ্যান্ড স্যাম্পল বি ইজ ডেফিনেটলি ব্যাকটেরিয়া। তারপর আসো স্পেসিমেন এ ইজ ব্রিজ বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং। তাহলে এখানে আমার কাছে কি জানতে চাচ্ছে? ভাইরাস ইজ এ ব্রিজ বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং। তাহলে তোমরা যদি এই চ্যাপ্টারটা যখন পড়া শুরু করো, আই থিঙ্ক ইউ অল রিমেম্বার, সেখানে শুরুটাই হয় এভাবে ভাইরাসের। ভাইরাস ইজ এ ক্যারেক্টার দ্যাট ইজ নট লিভিং, নট নন লিভিং, সো ইট ইজ বেসিক্যালি এ ব্রিজ। তার মানে ভাইরাসের দুটো ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা হচ্ছে এর কিছু লিভিং ক্যারেক্টারিস্টিক্স আছে, কিছু নন লিভিং ক্যারেক্টারিস্টিক্স আছে। এই ক্যারেক্টারিস্টিক্সগুলো তোমার এখানে এক্সপ্লেইন করতে হবে। সো ইফ ইউ গো অন, সাম অফ দ্য লিভিং ক্যারেক্টারিস্টিক্স কী কী হতে পারে ভাইরাসের, যেটা হচ্ছে একটা অব্লিগেটরি প্যারাসাইট,
তারপর হচ্ছে সে তার মাল্টিপ্লাই করার একটা পাওয়ার আছে। সো ডেফিনেটলি ইট ইজ এ লিভিং ক্যারেক্টারিস্টিক্স। তারপর হচ্ছে লাইটিক সাইকেল এর মাধ্যমে তারা মাল্টিপ্লাই করতে পারে। এটা ছাড়াও হচ্ছে তার নিউক্লিক অ্যাসিড থাকে। এগুলো সবই তো লিভিং এর ক্যারেক্টারিস্টিক্স। সো এইভাবে আমরা লিভিং এর ক্যারেক্টারিস্টিক্সগুলোকে এক্সপ্লেইন করতে পারি। আর সেই সাথে নন লিভিং ক্যারেক্টারিস্টিক কী কী আছে? আউটসাইড দ্য হোস্ট বডি ভাইরাস কিন্তু একটা নন লিভিং, কারণ সেটা এই সেলুলার, কোনো সেল থাকছে না তার। তারপর হচ্ছে ইট ক্যান বি ক্রিস্টালাইজড, তারপর হচ্ছে সেন্ট্রিফিউজড, তারপর হচ্ছে কেমিক্যাল দিয়ে তাকে ডিস্ট্রয় করা যায় না। এই ধরনের বেশ কিছু ফিচার্স আছে ভাইরাসের ক্ষেত্রে। এই ফিচারগুলো আমরা চাইলে এখানে লিখতে পারি। সো আমার এখানে লেখার কাজ হচ্ছে আমাদের লিভিং ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড নন লিভিং ক্যারেক্টারিস্টিক্সগুলো এক্সপ্লেইন করতে হবে। আফটার দ্যাট নেক্সট কোয়েশ্চেন আমরা মুভ করি, সেটা হচ্ছে বোথ তাজরি অ্যান্ড তাসফিয়া আর সাফারিং ফ্রম ফিভার কজড বাই ডিফারেন্ট জার্মস। তাজরিস মাইক্রোঅর্গানিজম ইজ এসেলুলার, দ্যাট মিনস এগেইন এখানে আমরা কিসের কথা বলবো? ভাইরাসের কথা বলছি, দ্যাট ইজ ভাইরাস। অ্যান্ড ডিস্ট্রয়স প্লেটলেটস, ডিস্ট্রয় প্লেটলেট এই কথাটা আসবে মানে এখানে আমরা কোন ফিভারের কথা বলছি? ডেঙ্গু ফিভার। অ্যান্ড দ্য ভাইরাস ইজ ডেঙ্গু ভাইরাস। whereas Tasfia's microorganism is cellular and destroys erythrocyte. erythrocyte বা আরবিসি কে ডিস্ট্রয় করে একটাই কম্পোনেন্ট আমাদের এই স্ট্রাকচারে আছে, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম। আমাকে মানে আমাদের কিছু জায়গায় কনফিউশন থাকে, সেটা হচ্ছে যখন তোমাকে পজিটিভ অর্গানিজম বলবে ইট উইল অলওয়েজ বি প্লাজমোডিয়াম। সেখানে ম্যালেরিয়াও বলা যাবে না, সেখানে অ্যানোফিলিস মসকিটোও বলা যাবে না। পজিটিভ অর্গানিজম অলওয়েজ হবে আমাদের প্লাজমোডিয়াম। আর যদি বলা হয় যে ডিজিজটার নাম কি, দ্যাট ইজ ম্যালেরিয়া ফিভার। সো এই জায়গায় যাতে কারো কোনো কনফিউশন না থাকে, ডিজিজ বললে আমি ম্যালেরিয়া বলবো, ডিজিজ বললে কিন্তু আবার প্লাজমোডিয়াম বলা যাবে না। আর যদি পজিটিভ অর্গানিজম চায় বা এই স্পিসিসটা চায়, তখন ডেফিনেটলি দ্য আনসার উইল বি প্লাজমোডিয়াম। আচ্ছা, এবার আসি, সেটা হচ্ছে অ্যানালাইজ দ্য রেমেডিস অ্যান্ড প্রিভেনশন অফ দ্য তাজরিস ফিভার, দ্যাট মিনস রেমেডি অ্যান্ড প্রিভেনশন অফ ডেঙ্গু। তাহলে প্রথমে আসি ডেঙ্গুর প্রিভেনশন, আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। ডেঙ্গু প্রিভেনশন আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। তো ডেঙ্গুর প্রিভেনশনে কি কি ছিল একটু আগেই আমরা বলেছি। একটা ছিল হচ্ছে তোমার মসকুইটো কন্ট্রোল। মসকুইটো কন্ট্রোলের মধ্যে হচ্ছে ব্রিডিং প্লেসটাকে কন্ট্রোল করা, লার্ভিভোরাস ফিশ ইউজ করা, এই ধরনের। তারপর হচ্ছে সেলফ প্রোটেকশন, তারপর হচ্ছে ভ্যাকসিন। তাহলে এই জিনিসগুলোকে আমি একটু এক্সপ্লেন করব এখানে, মানে এই কোয়েশ্চেনের আনসার লিখতে গিয়ে। তারপর যদি আসি, সেটা হচ্ছে ডেঙ্গুর রেমেডি বা ট্রিটমেন্ট কি হবে। এ পার্সন হু ইজ অলরেডি অ্যাটাকড বাই ডেঙ্গু ফিভার, তাহলে তার রেমেডির জন্য কি করতে হবে? যেহেতু এটা একটা ভাইরাল ডিজিজ, আমি কি এখানে কোনোভাবে অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারবো? ডেফিনেটলি না। তাহলে আমার ট্রিটমেন্ট কি হবে? এই ক্ষেত্রে ডেঙ্গুতে কি হয়, এই যে মানুষটা ডেঙ্গুতে সাফার করছে তার কিন্তু নিউট্রিশন চলে যায়, তার কোনো ফ্লুইড, তার প্রচুর ফ্লুইড লস হয়, নিউট্রিশন চলে যায়, তার ব্লিডিং টেন্ডেন্সি বাড়ে। এই জন্য আমার তাকে হচ্ছে প্রপার রেস্ট দিতে হবে, তারপর হচ্ছে ফ্লুইড নিউট্রিশন ব্যালেন্স করতে হবে, তার নিউট্রিশনটা যাতে ঠিক থাকে এইটা আমার মেনশন করতে হবে। যেহেতু তার অলরেডি প্লেটলেট কম, আমি এমন কিছু দিতে পারবো না যেটা তার প্লেটলেটকে আরও কমিয়ে দেবে। দ্যাট মিনস আমি এখানে কোনো ধরনের অ্যাসপিরিন দিতে পারবো না। অ্যাসপিরিন এই ড্রাগটা মোটামুটি আমরা কোনো ব্যথার জন্য ইউজ করি, কিন্তু ডেঙ্গুতে ইউজ করা যাবে না, কারণ অ্যাসপিরিন প্লেটলেটের পরিমাণকে আরও কমিয়ে দিতে পারে। অ্যাসপিরিন দিতে পারবো না, কোনো এনএসএইডস দিতে পারবো না। এনএসএইড কি জিনিস? এনএসএইডসও হচ্ছে আমরা ব্যথার জন্য ইউজ করি, বাট এই এনএসএইডসগুলো প্লেটলেটকে কমিয়ে দিতে পারে, এই জন্য আমরা এনএসএইড বা প্লেটলেট দিতে পারবো না। আমাদের দিতে হবে কি, প্যারাসিটামল দিতে পারি। তারপর হচ্ছে বিভিন্ন ফলের রস অ্যান্ড আদার থিংস তাকে খাওয়াতে হবে। সো এই কিছু কিছু রেমেডি আমরা লিখতে পারি পরীক্ষার খাতায়। আচ্ছা, এইটা যদি হয়ে যায়, তারপরে আমরা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে যাই। আমাদের রেমেডি আর প্রিভেনশন শেষ, এর পরবর্তী কোয়েশ্চেনে যাই। সেটা হচ্ছে অ্যান আউটব্রেক অফ ফিভার ইজ ইনক্রিজিং ইন দ্য সিটি অফ ঢাকা। ঢাকা সিটিতে ইনক্রিজিং আউটব্রেক এখন কিসের হচ্ছে? ডেঙ্গুর হচ্ছে। তাও আমরা পড়ি কোয়েশ্চেনটা। ইফ দিস ফিভার অকার্স ইন্টেন্স পেইন ইজ ফেল্ট থ্রু আউট দ্য বডি। তাহলে আমরা যখন কিছুক্ষণ আগে ডিসকাস করছিলাম ইন্টেন্স পেইন
ইজ ফেল্ট থ্রু আউট দি বডি, দ্যাট মিনস এখানে আমরা কি নিয়ে ডিসকাস করছিলাম? ডেঙ্গু। দ্যাট মিনস এটা ডেফিনেটলি ডেঙ্গু। তারপর আসো স্পেশালি ইন দ্য স্পাইন অ্যান্ড অ্যাবডোমেন। হ্যাঁ, আমাদের বোন যেখানে, ডেঙ্গুর আরেকটা নাম হচ্ছে ব্রেক বোন ফিভার, এই জন্য স্পাইনে প্রচুর পেইন হয়, বিকজ দেয়ার ইজ বোন অ্যান্ড বোন পেইন হয়, সো ডেফিনেটলি ইন দ্য স্পাইন। ব্লাড সার্কুলেশন ডিক্রিজেস। অ্যানাদার ফিভার ইজ মোর কমন ইন হিলি এরিয়াস। হিলি এরিয়াতে কমন একটাই ডিজিজের কথা আমরা খুব ভালো মতো জানি, সেটাই হচ্ছে আমাদের ম্যালেরিয়া ফিভার। তাহলে যেহেতু ফিভারের কথা বলছে, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে ম্যালেরিয়া। ইন দিস কেস ফিভার কামস উইথ শিভারিং আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম। ম্যালেরিয়ার যেটা মেইন ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট ইজ এখানে ফিভারটা একটা ডেফিনিট টাইম পর পর আসবে, দ্যাট মিনস সার্টেন পিরিয়ড অফ টাইম, অ্যান্ড প্রচুর শিভারিং থাকবে। শিভারিংয়ের মাধ্যমে ফিভারটা পরে সোয়েটিংয়ের মাধ্যমে সাবসাইড করবে। অ্যানিমিয়া অকার্স, ম্যালেরিয়াতে অ্যানিমিয়া হয়। তারপর আসো, generation cycle is present in the life cycle of the microorganism responsible for the second type of fever. Second type of fever মানে কি? আমি এখানে ম্যালেরিয়ার কথা বলছি। অ্যান্ড তাহলে ম্যালেরিয়াতে আমাকে এখানে কি জানতে চাওয়া হয়েছে? জেনারেশন সাইকেল ইজ প্রেজেন্ট, দ্যাট মিনস আমরা সবাই জানি ম্যালেরিয়ার হচ্ছে তোমার যেটা মেইন ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল। তো প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল আমি লিখলাম এখানে, প্লাজমোডিয়াম ওর লাইফের দুটো হোস্টে ওর লাইফ সাইকেল থাকবে, একটা হচ্ছে হিউম্যান আর একটা হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। এখানেও তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখনই তুমি অ্যানোফিলিস মসকুইটো নামটা লিখতে যাবা, অ্যানোফিলিস নামের আগে অবশ্যই তোমার এভাবে দাগ দিয়ে রাখতে হবে, তাহলে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। আচ্ছা, এই দুটো হোস্টের মধ্যে তার লাইফ সাইকেল থাকে। এবার আসো হিউম্যানের ক্ষেত্রে কি থাকে? হিউম্যানের ক্ষেত্রে তার দুটো সাইকেল থাকে, একটা হচ্ছে হেপাটিক সাইকেল থাকে, একটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইকেল থাকে, এটা তো আমরা সবাই জানি, হেপাটিক থাকে, এরিথ্রোসাইটিক সাইকেল থাকে। তো এই সাইকেলগুলোকে একসাথে বলা হয় স্পোরোগনি। আর মসকুইটোর বডিতে ওর যে সাইকেলটা চলে সেটা হচ্ছে গ্যামেটোগনি, কারণ এখানে গ্যামেট ফর্মেশন থেকে শুরু করে বাকিটা হয়। তো এখন দেখো হিউম্যানের বডিতে মসকুইটোর কোন স্টেজটা ঢুকে? হিউম্যানের বডিতে হচ্ছে ওর স্পোরোজয়েড স্টেজটা ঢুকবে, এটা হচ্ছে ওর একটা হ্যাপ্লয়েড স্টেজ। তারপর হচ্ছে হিউম্যান বডি স্টেজগুলো একটু লিখতে পারো। স্পোরোজয়েড থাকে, সেখানে নিউক্লিয়াস গিয়ে সাইজন্ট হয়, যেই জন্য এই সাইকেলগুলোকে বলা হচ্ছে হেপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি। সো ইউ ক্যান রাইট অ্যাবাউট সাইজন। তারপর এখানে কি কি থাকে? এখানে থাকে মেরোজয়েড থাকে, ট্রফোজয়েড থাকে, আচ্ছা এখানে ক্রিপ্টোমেরোজয়েড লিখে দিই যেহেতু আমি একটা সিকোয়েন্স মেনটেন করছিলাম। ট্রফোজয়েডের পর মেরোজয়েড হয়, সিগনেট রিং, অ্যামিবয়েড, ট্রফোজয়েড। এই সিকোয়েন্সটা তোমরা চাইলে এখানে লিখে দিতে পারো, আমি জাস্ট খুবই সংক্ষেপে লিখছি। তোমরা চাইলে এখানে ট্রফোজয়েডের পর যে অ্যামিবয়েড, ট্রফোজয়েড, সিগনেট রিং, এই স্ট্রাকচারগুলো চাইলে ইউ ক্যান অ্যাড ইফ ইউ ওয়ান্ট। তারপর মেরোজয়েডের পর হচ্ছে মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েড হয়, আর হচ্ছে ম্যাক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েড হয়। এগুলো সবগুলো থাকে হ্যাপ্লয়েড এন। তারপর মাইক্রো থেকে হয় তোমার মেইল গ্যামেট, মাইক্রো থেকে মেইল গ্যামেটটা হচ্ছে, আর ম্যাক্রো থেকে হচ্ছে তোমার ফিমেল গ্যামেট। এগুলো সবগুলো এন অবস্থায় থাকে। দিস ইজ এন, দিস ইজ এন। তাহলে এই যে সাইকেলটা এতক্ষণ পর্যন্ত দেখলাম, এটা হয় এই সাইকেলটা হয় হিউম্যান বডিতে। এই পুরা সাইকেলটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে আমার হিউম্যান বডিতে। তারপর এই যে গ্যামেটগুলো হলো মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট, এই গ্যামেটগুলো পরে কোথায় যায়? মসকুইটোর বডিতে চলে যায়। এই গ্যামেটগুলো থেকে, তাহলে মসকুইটোর বডিতে প্রথম স্টেজে থাকে গ্যামেট, গ্যামেট থেকে তারপর পরে হচ্ছে তোমার জাইগোট হয়, জাইগোটের পর উওকিনেট হয়,
উওকিনেট হয়, তারপর হচ্ছে উওসিস্ট হয়। এই স্টেজগুলো সব হচ্ছে তোমার ডিপ্লয়েড হয়। গ্যামেটের পর এই যে জাইগোট হচ্ছে 2n, তারপর হচ্ছে উওকিনেট হচ্ছে তোমার 2n, উওসিস্ট হচ্ছে 2n। এই উওসিস্ট থেকে আবার লাস্টে কোনটা আসে? আবার লাস্টে স্পোরোজয়েড আসে, যেটা মানুষের বডিতে চলে যায়। তো স্পোরোজয়েড তারপর গিয়ে আবার হ্যাপ্লয়েড হয়ে যায়। তো এই যে স্টেজটা আছে, এই স্টেজটা কোথায় হয়? এই যে জাইগোট, উওকিনেট, উওসিস্ট, স্পোরোজয়েড, এই স্টেজটা দেখা যায় কোথায়? মসকুইটোতে। তাহলে দেখো এখানে আমরা দুটো ফেজ পাচ্ছি। একটা হচ্ছে হিউম্যান বডিতে, যেটা সাইজোগনি বলছি, অ্যান্ড এটা হচ্ছে আমার হ্যাপ্লয়েড ফেজ। আর মসকুইটোর বডিতে আমি যে স্টেজটা পাচ্ছি যেখানে আমার 2n আছে, সেটা হচ্ছে আমার ডিপ্লয়েড ফেজ। তাহলে এই যে হ্যাপ্লয়েড ফেজ আছে আর হচ্ছে ডিপ্লয়েড ফেজ, এই দুটো ফেজ আমি পাচ্ছি। তাহলে আমি এখন যদি আমার কোয়েশ্চেনটা দেখি, সেটা হচ্ছে দেখো জেনারেশন সাইকেল, এই যে একটা হ্যাপ্লয়েড জেনারেশন আছে, একটা ডিপ্লয়েড জেনারেশন আছে, দ্যাট মিনস এই জেনারেশন সাইকেল ইজ প্রেজেন্ট ইন কেস অফ প্লাজমোডিয়াম, মানে ম্যালেরিয়া ফিভারে এই জেনারেশন সাইকেলটা দেখা যায়। সো আই গেস আমাদের এই কোয়েশ্চেনটা তোমাদের সবার কাছে ক্লিয়ার, অ্যান্ড এটা তোমরা এক্সপ্লেন করতে পারবা। এবার আসি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনে আবার দুটো ফিগার আছে। ফিগার এ, এটা আমরা আবার বুঝতে পারছি দিস ইজ ভাইরাস, অ্যান্ড ফিগার বি, দিস ইজ ব্যাকটেরিয়া। Describe the structure of figure A. We have already discussed this. And analyze the benefits of diagram B. That means bacteria benefit. এটাও আমাদের ডিসকাশনে হয়ে গেছে। তারপরে আসি, সেটা হচ্ছে এরপরে আসি আমাদের দুটো সিনারিও দেওয়া হচ্ছে। প্রথমটা হচ্ছে জয়েন্ট অ্যান্ড মাসেল পেইন থাকবে। সো জয়েন্ট অ্যান্ড মাসেল পেইন বলা মানে এখানে আমরা কি বুঝবো? এখানে ডেঙ্গুর কথা বলা হচ্ছে। মাসেল পেইন অ্যান্ড দেন দেয়ার ইজ ডেঙ্গু। হিউম্যানস আর নন সেলুলার অর্গানিজম। আচ্ছা, তারপর হচ্ছে এসেলুলার। এসেলুলার মানে ডেফিনেটলি এখানে ভাইরাস। তারপর দেখি ফিভার উইথ ইন্টারমিটেন্ট চিলস। এই যে আমরা বললাম ম্যালেরিয়া ফিভার, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর পর হচ্ছে তার সোয়েটিং হবে, সোয়েটিং দিয়ে ফিভারটা সাবসাইড করে যাবে। দ্যাট মিনস উই আর টকিং অ্যাবাউট ম্যালেরিয়া হিয়ার। অ্যান্ড এখানে ক্যারিয়ার কারা? হিউম্যান আছে, মসকুইটো আছে, ডেফিনেটলি দিস ইজ ম্যালেরিয়া। আচ্ছা, এইবার আসো অ্যানালাইসিস টু হোস্ট রিকোয়ারমেন্টস ইন দ্য লাইফ সাইকেল অফ দ্য প্যারাসাইট রেসপন্সিবল ফর কিউ। টু হোস্ট রিকোয়ারমেন্টস মানে ম্যালেরিয়াতে হচ্ছে দুটো হোস্ট লাগে, একটা হচ্ছে হিউম্যান হোস্ট, একটা হচ্ছে মসকুইটো হোস্ট। তো টু হোস্ট রিকোয়ারমেন্টস কেন লাগে? বিকজ আমরা একটু আগেই দেখলাম হিউম্যান কি করে। হিউম্যান ছিল তার এসেক্সুয়াল লাইফ সাইকেলটার জন্য হিউম্যানের দরকার ছিল। এসেক্সুয়াল লাইফ সাইকেল এইটার জন্য হচ্ছে হিউম্যান দরকার ছিল। আর মসকুইটোতে কোনটা হচ্ছে? মসকুইটোতে তার হচ্ছে সেক্সুয়াল লাইফ সাইকেলটা কন্টিনিউ করার জন্য মসকুইটোকে তার হোস্ট হিসেবে দরকার ছিল। সো লাস্ট কোয়েশ্চেনে আমরা যে ডায়াগ্রামটা দেখেছিলাম, দ্যাট মিনস এই ডায়াগ্রামটা, ইউ ক্যান ইউজ দিস ডায়াগ্রাম ইন দিস কোয়েশ্চেন অ্যাজ ওয়েল। তারপর আসো সেটা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ Professor Abdur Rahim discussed two types of microorganisms, A and B. A has no cell, that means it is again virus, and B microorganism has only ribosome, that means it is again bacteria. তাহলে আমরা যে ডিসকাস করছি, আই থিঙ্ক ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড দ্যাট এখানে কোয়েশ্চেন দেওয়ার জায়গা কিন্তু খুবই লিমিটেড। মানে তোমার দুটোর মধ্যে ইদার কম্প্যারিজন দিবে ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে, অথবা ভাইরাস অ্যান্ড প্লাজমোডিয়ামের মধ্যে, অথবা ব্যাকটেরিয়া অ্যান্ড প্লাজমোডিয়ামের মধ্যে। তারপরে তোমার এখানে দিতে পারে হচ্ছে দুটো ডিজিজের মধ্যে, দুই ধরনের ফিভারের মধ্যে কম্প্যারিজন দিতে পারে। সো এই স্টেমগুলো কিভাবে তৈরি হচ্ছে এই জিনিসটা আই গেস তোমাদের সবার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। এরপর দেখি, ইন্ডিকেটেড দ্য স্টেম এ মাইক্রোঅর্গানিজম প্লেজ এ রোল ইন বোথ ডিজিজ কজিং অ্যান্ড ডিজিজ প্রিভেনশন অ্যানালাইসিস। তার মানে এ হচ্ছে আমাদের ভাইরাস, আমাদেরকে এখানে জানতে চাচ্ছে ভাইরাস প্লেজ রোল ইন বোথ ডিজিজ কজিং। তাহলে আমরা তো একটু আগে দেখলাম ভাইরাস দিয়ে কী কী ডিজিজ হয়, সেই জিনিসটা যেটা আমরা ডিসকাস করলাম সেটা লিখবো। অ্যান্ড ডিজিজ প্রিভেনশনের ক্ষেত্রে কি হয়েছে? ভ্যাকসিন বানানোর কথা আমরা বললাম না একটু আগে, তো এইটা। তাহলে আই গেস এইটাও তোমাদের সবার কাছে ক্লিয়ার। এখানে কি কি ইউজ হচ্ছে, মানে আমরা অলরেডি এটা ডিসকাস করে ফেলেছি ভাইরাস দিয়ে কী কী ডিজিজ হয়, অ্যান্ড সেই ডিজিজগুলো প্রিভেনশন করতে যেসব ভ্যাকসিন বানায়, ভ্যাকসিনগুলো ভাইরাস দিয়ে তৈরি করা যায়। Let's move on to the next question. সেটা হচ্ছে রহিম has fever. The doctor tested the blood and explained that the cause of the fever is
সিঙ্গেল সেলড মাইক্রো অর্গানিজম, ইউনিসেলুলার। আচ্ছা, যেখানে আমি ইউনিসেলুলার কথাটা পাবো আমাদের বইয়ে এই চ্যাপ্টারে ইউনিসেলুলার হচ্ছে তোমার প্লাজমোডিয়াম, এ সেলুলার হচ্ছে তোমার ভাইরাস, আর হচ্ছে প্রোক্যারিওট বলে দেন উই ক্যান থিঙ্ক অ্যাবাউট ব্যাকটেরিয়া। তাহলে আসো, সিঙ্গেল সেলড অর্গানিজম দ্যাট ডেভেলপস in female mosquito, that means we are clear that we are talking about plasmodium here. It destroys human liver cells and red blood cell. হেপাটিক সাইজোগনি সেখানে লিভারকে অ্যাটাক করছে, সো লিভার সেলগুলো ডিস্ট্রয় হচ্ছে। আর এরিথ্রোসাইটিক সাইজোগনি, দ্যাট মিন্স হিয়ার আরবিসি ইজ বিং অ্যাটাকড, এই জন্য আরবিসিগুলো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসি, এক্সপ্লেইন দ্য রিপ্রোডাক্টিভ প্রসেস ক্যারিড আউট ইন দ্য ইনভার্টিব্রেট হোস্ট অফ দি মাইক্রো অর্গানিজম। এখন আসো, ইনভার্টিব্রেট হোস্ট মানে কি? ডেফিনেটলি হোস্ট তো আছেই দুটা, একটা হচ্ছে হিউম্যান আর একটা হচ্ছে অ্যানোফিলিস মসকুইটো। হিউম্যান হচ্ছে ভার্টিব্রেট, তাহলে ইনভার্টিব্রেট হোস্ট কোনটা? ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। তোমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফিমেল কথাটা ডেফিনেটলি মেনশন করতে হবে। আচ্ছা, কি বলা হচ্ছে? রিপ্রোডাক্টিভ প্রসেস ক্যারিড আউট ইন অ্যানোফিলিস মসকুইটো, মানে এই যে কিছুক্ষণ আগে আমরা লাইফ সাইকেল যেটা দেখলাম, আর একটু যদি যাই সেখানে, এই ক্ষেত্রে দেখো উওকিনেট হচ্ছে, উওসিস্ট, গ্যামেট হচ্ছে, গ্যামেটের পরে হচ্ছে এখানে জাইগোট হচ্ছে, জাইগোট থেকে পরে উওকিনেট হচ্ছে, উওসিস্ট হচ্ছে, এই জিনিসগুলো মেনশন করব। সাথে আরেকটা জিনিস মেনশন করতে পারো সেখানে, সেটা হচ্ছে এখানে জাইগোট হয়ে যাওয়ার পর, উওসিস্ট হয়ে যাওয়ার পরে এখানে মিওসিস হচ্ছে, মিওসিসের মাধ্যমে স্পোরোজয়েট আসছে। দ্যাট মিন্স হিয়ার উই ক্যান সি পোস্ট জাইগোটিক মায়োসিস। এই কথাটা চাইলে তোমরা একটু মেনশন করতে পারো ইফ ইউ গাইস ওয়ান্ট। তারপরে দেখো, এরপর আমরা তাহলে দেখো আমাদের যেই সিকিউ কোয়েশ্চেন প্যাটার্ন, এটা নিয়ে আমাদের ডিসকাশন শেষ। আমি যদি একটু সামারাইজ করি অ্যাজ আমি ব্যাকটেরিয়া থেকে কি কি পড়বো, সেটা কিন্তু আমি অলরেডি প্রিভিয়াস স্লাইডে তোমাদের সাথে ডিসকাস করে ফেলেছি। আর এবার যদি আসি আমি ভাইরাসে কি কি পড়বো, ভাইরাসের ক্ষেত্রে আমার পড়ার মতো জিনিস হচ্ছে একটা গ্রোয়েন লেভেল ভাইরাস স্ট্রাকচার, ভাইরাসের স্ট্রাকচার। তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লাইটিক সাইকেল, লাইসোজেনিক সাইকেল। তারপর হচ্ছে তোমার লাইটিক সাইকেল, লাইসোজেনিক সাইকেল পড়বো। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভাইরাসের ইউজ অফ ভাইরাস ইন হিউম্যান ওয়েলফেয়ার। মানে ওয়েলফেয়ারের কোয়েশ্চেনটা তো আমরা অলরেডি পড়ে ফেলেছি কিছুক্ষণ আগেই, তাহলে হচ্ছে ওয়েলফেয়ারটা পড়তে পারি। তারপরে হচ্ছে আমরা যেটা পড়তে পারি সেটা হচ্ছে এই ভাইরাস বা ব্যাকটেরিয়ার মানে ভাইরাসের ডিজিজ কজড বাই ভাইরাস। তারপর ভাইরাসের আরেকটা কোয়েশ্চেন এসেছে ডেঙ্গু থেকে, ডেঙ্গুর সিমটম, ট্রিটমেন্ট, প্রিভেনশন। সিমটম, ট্রিটমেন্ট, প্রিভেনশন। সো এই পোর্শনগুলো আমরা যদি কভার করতে পারি, আই ডোন্ট থিঙ্ক আমাদের ভাইরাসের সিকিউ থেকে আর কোনো প্রবলেম ফেস করা লাগবে আই গেস। তাহলে তোমরা দেখো ঘুরে ফিরে কিন্তু এই জায়গাগুলো থেকেই সব কোয়েশ্চেন আসছে, এর বাইরে থেকে কিন্তু আমরা খুব একটা কোয়েশ্চেন আসতে দেখিনি। অ্যান্ড সেম গোজ ফর দি ম্যালেরিয়া। তো আমি এখানে প্লাজমোডিয়াম লিখি। প্লাজমোডিয়ামের ক্ষেত্রে আমাদের কি কি পড়া লাগবে, একটা হচ্ছে এই মসকুইটো প্রিভেনশনটা লাগবে। তারপর হচ্ছে আমাদের এখানে লাইফ সাইকেলটা পড়া লেগেছে একটু। তারপর হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনিটা বাকিগুলোর থেকে একটু ইম্পর্টেন্ট ছিল, এটাও আমরা দেখলাম। তো এইটা আমরা একটু দেখে রাখতে পারি। এই তাহলে আমাদের প্লাজমোডিয়াম বা ম্যালেরিয়া রিলেটেড পড়া থাকবে। তাহলে আমরা অলরেডি দেখে ফেললাম যে আমাদের ব্যাকটেরিয়া রিলেটেড কি কি পড়া, আমাদের ভাইরাস রিলেটেড কি কি পড়া, অ্যান্ড আমাদের হচ্ছে প্লাজমোডিয়াম রিলেটেড কি কি পড়া পড়লে আমরা হচ্ছে এই সিকিউর
সি অ্যান্ড ডি পোর্শনটা কভার করতে পারবো। এর পরবর্তী সেকশনে আমরা ডিসকাস করব এ অ্যান্ড বি। এই সেকশনগুলো অ্যান্সার করার জন্য কিছু কমন কোয়েশ্চেন আমরা এরপর ডিসকাস করব। তাহলে এখন আমরা দেখি কি কি কোয়েশ্চেন আমাদের বাকি আছে বা আর কি কি কোয়েশ্চেন আমরা ডিসকাস করতে পারি। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ এক্স ফ্ল্যাজেলেশন। তোমরা নিশ্চয়ই এই প্রসেসটা পড়েছো, আরেকবার একটু তোমাদের সাথে ডিসকাস করি। সেটা হচ্ছে এক্স ফ্ল্যাজেলেশন। এই প্রসেসটা কোথায় দেখা যায় বা কাদের ক্ষেত্রে দেখা যায়? ডেফিনেটলি এই এক্স ফ্ল্যাজেলেশন কথাটা আসছে ম্যালেরিয়া স্পিসিস মানে হচ্ছে প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল থেকে। যখন হিউম্যান বডির যে লাস্ট স্টেজটা থাকে, দুটো গ্যামেট তৈরি হয় আমরা জানি, একটা হচ্ছে ম্যাক্রোগ্যামেটোসাইট আর একটা হচ্ছে মাইক্রোগ্যামেটোসাইট। সো এই যে মাইক্রোগ্যামেটোসাইটস যারা আছে, এই মাইক্রোগ্যামেটোসাইটগুলো থেকে আলটিমেটলি কি তৈরি হয় বলো তো? মাইক্রোগ্যামেটোসাইট থেকে আলটিমেটলি তৈরি হয় মেল গ্যামেট। মেল গ্যামেটটা তৈরি হয়। তো এই মেল গ্যামেট তৈরির প্রসেসটা যেরকম থাকে, ধরো এটা একটা সেল, সেলের ভিতরে এখানে নিউক্লিয়াস নিউক্লিয়াস নিউক্লিয়াস, এখানে হচ্ছে মেল গ্যামেটগুলো তৈরি হচ্ছে। তো দেখা যায় কি এই নিউক্লিয়াসগুলো এভাবে একটু স্টার শেপ বা হচ্ছে কোন শেপ কিছু স্ট্রাকচার ফর্ম করে, এরকম কোন শেপ কিছু স্ট্রাকচার ফর্ম করে। পরবর্তীতে এই কোন শেপ স্ট্রাকচারগুলো এভাবে আরো বড় হয়ে যায় অ্যান্ড আরো বড় হয়ে এরকম প্রত্যেকটা স্ট্রাকচার এভাবে আলাদা হয়ে এরকম স্টার শেপ কিছু জিনিস তৈরি করে, কিছু স্ট্রাকচার তৈরি করে। এই যে অংশগুলো এখানে তারপরে এই নিউক্লিয়াসগুলো থাকে, এই যে স্টার শেপ অংশ যারা পরে এভাবে আলাদা হয়ে একটা একটা করে করে বের হয়ে যায়। এই ঘটনাটাকে, যেহেতু এটা ফ্ল্যাজেলার মতো একটা পোর্শন ক্রিয়েট করছে অ্যান্ড ক্রিয়েট করে এরা একটা একটা থেকে আলাদা হয়ে যাচ্ছে, এই ঘটনাটাকেই বলা হচ্ছে এক্স ফ্ল্যাজেলেশন। তাহলে এটা আমাদের দেখতে হবে এটা কোথায় হচ্ছে। এটা হচ্ছে মেল গ্যামেট ফর্মেশনের টাইমে এই ঘটনাটা দেখা যায়, এক্স ফ্ল্যাজেলেশন। এবার আসি হোয়াট ইজ ব্যাকটেরিওফাজ। তো ব্যাকটেরিওফাজ, ফাজ মানে হচ্ছে ইট আর ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিওফাজ কারা কারা? দ্য ভাইরাসেস দ্যাট রেপ্লিকেট অর মাল্টিপ্লিকেট বাই ইটিং দ্য ব্যাকটেরিয়া বা ডিস্ট্রয়িং দ্য ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে টিটুফাজ। তাহলে এই জিনিসটা আমার একটু এক্সপ্লেইন করতে হবে। তাহলে হোয়াট ইজ ক্যাপসোমিয়ার? এটা অলরেডি আমরা ডিসকাস করেছি আমাদের প্রিভিয়াস কথাবার্তায়। সেটা হচ্ছে যে প্রোটিন ইউনিটটা থাকে, সেই প্রোটিন ইউনিট ইজ নোন অ্যাজ ক্যাপসিড অ্যান্ড ইচ লেয়ার বা ইচ ইউনিট অফ ক্যাপসিড ইজ নোন অ্যাজ ক্যাপসোমিয়ার। সো ক্যাপসোমিয়ারটি ইট ইজ মেড অফ দি প্রোটিন ইউনিট। দেন আসি হোয়াট ইজ মেসোজোম। আমরা যখন ব্যাকটেরিয়ার স্ট্রাকচারটা ড্র করেছিলাম সেখানে ব্যাকটেরিয়ার সেল ওয়াল ছিল, সেল ওয়ালের পর যে সাইটোপ্লাজমের মধ্যে ভিতরে একটু ইনভ্যাজিনেশনের মতো অংশ ছিল যেটাকে আমরা বলছিলাম মেসোজোম। তাহলে মেসোজোম বেসিক্যালি কিছুই না, এটা হচ্ছে যখন এর ব্যাকটেরিয়ার যে সেল ওয়ালটা থাকে, সেল ওয়াল বা সাইটোপ্লাজম লেয়ারটা থাকে, এই লেয়ারটা যখন ভিতরে সেলের সাইটোপ্লাজমে ইনভ্যাজিনেট করে, এই ইনভ্যাজিনেশনটাকেই আমরা বলছি মেসোজোম। অ্যান্ড এই মেসোজোমের মেইন কাজ কি? হেল্পস ইন রিপ্রোডাকশন। ব্যাকটেরিয়াল যে রিপ্রোডাকশনটা, সেই রিপ্রোডাকশনে এই মেসোজোম হেল্প করে, হেল্পস ইন রিপ্রোডাকশন। এবার আসো হোয়াট ইজ সিগনেট রিং। সিগনেট রিং জিনিসটা কি? এটা হচ্ছে অ্যানোফিলিস, এটা হচ্ছে প্লাজমোডিয়ামের একটা লাইফ সাইকেলের স্টেজ। যে স্টেজটা কোথায় দেখা যায়? এটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইকেলে এই স্টেজটা দেখা যায়। এরিথ্রোসাইটিক সাইজোগনিতে এই স্টেজটা দেখা যায়, যেখানে এই অ্যানোফিলিস এই প্লাজমোডিয়ামের স্ট্রাকচারটা হয়, তার নিউক্লিয়াসটা একপাশে সরে যায়, সরে গিয়ে এখানে এরকম রিংয়ের মতো একটা স্ট্রাকচার দেখা যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে সিগনেট রিং স্টেজ। তারপর আসি হোয়াট ইজ ইমার্জিং ভাইরাস। তাহলে দেখো হোয়াট ইজ ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস এটা একটু ভালো করে এক্সপ্লেইন করা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দ্যাট ইজ কিছু ভাইরাস, তাদের আগে ডেফিনিট কিছু হোস্ট ছিল, বাট ডিউ টু কোর্স অফ টাইম দে চেঞ্জ দেয়ার ডেফিনিট হোস্ট অ্যান্ড তাদের নতুন নতুন হোস্ট তৈরি হওয়া শুরু হয়। এই যে চেঞ্জ অফ হোস্ট, অ্যাট ফার্স্ট দে অ্যাটাক্ট সাম স্পিসিস অ্যান্ড দেন দে চেঞ্জ দ্য স্পিসিস অ্যান্ড অ্যাটাক্ট আদার্স, হোস্টটা যে চেঞ্জ হচ্ছে এই জন্য তাদেরকে বলছে ইমার্জিং ভাইরাস। দ্যাট মিনস দে আর ইমার্জিং। তো ইমার্জিং ভাইরাসের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এদের নামগুলো লাগবে। প্রিভিয়াস হোস্টগুলো জানলে আর এখনকার হোস্টগুলো জানলে তো খুবই ভালো। যেমন এইচআইভি একটা ইম্পর্টেন্ট ভাইরাস, এইচআইভি। সার্স ভাইরাস, এই যে আমাদের করোনা হচ্ছে, সার্স করোনা ভাইরাস 2, এটারও কিন্তু আগের হোস্ট কখনোই মানুষ ছিল না, বাট পরবর্তীতে ইট ইজ ইমার্জিং ভাইরাস, মানুষকে অ্যাটাক করছে। এইচআইভি, সার্স, নাইল,
ইবোলা, তারপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। সো এই ভাইরাসগুলো বেসিক্যালি আমাদের সবগুলো ইমার্জিং ভাইরাস। করোনা ভাইরাস, সার সাথে আমি করোনা ভাইরাস লিখে দেই। তারপর হচ্ছে নিপা ভাইরাস, যাদের প্রথমে হচ্ছে ব্যাটে তারা ডিজিজ ক্রিয়েট করতে পারতো, বাট দেন দেয়ার হোস্ট গট সুইচড, হিউম্যানে তারা ডিজিজ করছে। তাহলে দিজ আর দি ইমার্জিং ভাইরাস। তাহলে ইমার্জিং ভাইরাস পড়লাম। তারপর হোয়াট ইজ প্রোফেজ? প্রোফেজও আমরা একটু আগেই দেখলাম, সেটা হচ্ছে কোথায় দেখা যায়? এটা দেখা যায় হচ্ছে লাইসোজেনিক সাইকেলে। লাইসোজেনিক সাইকেলে দেখা যায় কি, যখন ভাইরাল ডিএনএ, কথাটা এভাবেই লিখতে হয়, দ্যাট ইজ ভাইরাল ডিএনএ associated with bacterial DNA is known as prophase. Viral DNA associated with bacterial DNA. With bacterial DNA. এই ঘটনাটাকে আমরা বলি প্রোফেজ। তারপরে এরপর আমরা পরবর্তী কোয়েশ্চেনগুলোতে যাই। রাইট দ্য সায়েন্টিফিক নেম অফ দি প্যাথোজেন দ্যাট কজেস ব্লাইট ডিজিজ অফ রাইস। এইটাও আমরা ক্লাসের শুরুতে ডিসকাস করেছি। দেখি সবাই একসাথে একটু লেখার চেষ্টা করো। সেটা হচ্ছে জ্যান্থোমোনাস অরিজি। জ্যান্থোমোনাস অরাইজি। এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দেই ভুলটা কোথায় হয়। অনেকেই কি করে, এই স্পেলিংটা লিখতে যাওয়ার সময় জ্যান্থোমোনাসের এর জায়গায় লিখে ইউ, মোনাস বানান লিখে এভাবে, এটাও অনেকে করতে পারে। আবার সবচেয়ে বেশি যেটা ভুল হয় অরিজি বানান, অরাইজা। আমরা জানি যে ধানের রাইসের হচ্ছে তোমার নামটা হচ্ছে অরাইজা স্যাটিভা, সো অরাইজা লিখে দেয়, তারপর বা হচ্ছে অরিজি লিখে দেয়। এই ধরনের ম্যাক্সিমাম টাইম মানে এই ধরনের কিছু উইয়ার্ড স্পেলিং পাওয়া যায়। বাট আমাদের মাথায় রাখতে হবে, যখনই কেউ তোমার খাতা দেখবে সে যাতে এটা মনে না করে ইউ ডোন্ট নো দি সায়েন্টিফিক নেম, অ্যান্ড দ্য অনলি ওয়ে টু প্রুভ দ্যাট ইজ হাউ ইউ স্পেল ইট। তারপর আসছে সেটা হচ্ছে ক্রস দিয়ে দিলাম। আচ্ছা, এইবার আসি এর পরের কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ লাইটিক ফাজ? উই অল নো, এই যে টিটু ফাজ বা ব্যাকটেরিয়া ফাজ, যারা ব্যাকটেরিয়াল লাইসিসের মাধ্যমে তাদের মাল্টিপ্লিকেশনটা করছে, দে আর নোন অ্যাজ লাইটিক ফাজ। আর হোয়াট ইজ ভিরিয়ন? ভিরিয়ন কি? জাস্ট একটা স্মলেস্ট ভাইরাস পার্টিকেলই হচ্ছে ভিরিয়ন, ইনফেকশাস ভাইরাস পার্টিকেল। ভিরিয়নের মেইন যে স্ট্রাকচারটা, ইট হ্যাজ টু বি ইনফেকশাস ভাইরাস পার্টিকেল, অ্যান্ড দিস ইজ অলসো দ্য স্মলেস্ট ভাইরাস পার্টিকেল। এটাই হচ্ছে ভিরিয়ন। যদি কোনো একটা পার্টিকেল যেখানে তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড আছে প্লাস প্রোটিন আছে, দুটোই আছে, বাট নট ইনফেকশাস, কিন্তু তারা হচ্ছে ইনফেকশন করতে পারে না, বাট নট ইনফেকশাস, তখন আমরা তাদেরকে বলি নিউক্লিও ক্যাপসিড। আর যখন তারা নিউক্লিও ক্যাপসিড বলি, আর যখন তারা ইনফেকশন করতে পারবে তখন তাদেরকে আমরা বলি ভিরিয়ন। আচ্ছা, এবার তাহলে আমরা আমাদের পরের কোয়েশ্চেনগুলোতে যাই। হোয়াট ইজ মেন্ট বাই নাইট্রিফিকেশন? নাইট্রিফিকেশন কথাটার মানে কি? নাইট্রিফিকেশন কথাটার মানে আর কিছুই না, দ্যাট ইজ অ্যামোনিয়া থেকে নাইট্রেট ফর্মেশনের যে প্রসেসটা, দিস ইজ নোন অ্যাজ নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন বলার সাথে সাথে আমি ক্লাসের শুরুতে কিছু ডিসকাশন করেছিলাম, এখানে আমাদের ব্যাকটেরিয়ার নামগুলো মনে রাখা লাগবে। যেমন আমাদের নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, তারপর হচ্ছে নাইট্রোকক্কাস। এই ব্যাকটেরিয়াগুলো কোনটা কোন স্টেজে আছে এটা মনে রাখা লাগবে, অ্যান্ড এটা লেখার সময় ডেফিনেটলি আমাদের কি করতে হবে, নিচে আন্ডারলাইন করতে হবে। আচ্ছা, এবার আসে সেটা হচ্ছে হোয়াট ইজ মেন্ট বাই সাইজন্ট? সাইজন্ট এটা কোথায় দেখা যায়? সাইজোগনিতে দেখা যায়। সাইজোগনি কি? ইট ইজ দ্য এসেক্সুয়াল সাইকেল দ্যাট অকার্স ইন হিউম্যান বডি। তো এসেক্সুয়াল সাইকেল সাইজোগনিতে যখন একটা মাল্টি নিউক্লিয়েটেড ফেজ দেখা যায় তখনই সেটাকে বলা হয় সাইজন্ট। তাহলে এই মাল্টি নিউক্লিয়েটেড কথাটা লিখতে হবে আমাদের সাথে, এটা হচ্ছে একটা সাইজোগনিতে দেখা যায়, দ্যাট মিনস হিউম্যান হোস্টে দেখা যায়। এই ইনফরমেশনগুলো দিয়ে দিলে আই থিঙ্ক উই আর গুড টু গো। তারপর আসি হোয়াই আর ভাইরাসেস কল্ড লিঙ্ক বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং থিংস? উই হ্যাভ অলরেডি ডিসকাসড দিস। তারপর হচ্ছে হোয়াট ইজ মেন্ট বাই লাইটিক সাইকেল? ব্যাকটেরিয়াল লাইসিসের কারণে যে সাইকেলটা হচ্ছে দ্যাট ইজ লাইটিক সাইকেল। তারপর হচ্ছে হোয়াট ইজ মেন্ট বাই সাইজোগনি? দিস ইজ দ্য এসেক্সুয়াল স্টেজ দ্যাট অকার্স ইন হিউম্যান অ্যান্ড asexual stage of plasmodium that occurs in human, and the specific characteristics of this stage is there is multinucleated cells.
যে স্পোরোজয়েড থাকে, এখানে হচ্ছে নিউক্লিয়াসগুলো ডিভাইড হয়ে যায়, বাট সাইটোপ্লাজম ডিভাইডেড হয় না, এই জন্য একটা মাল্টি নিউক্লিয়েটেড স্টেজ দেখা যায়, অ্যান্ড উই কল্ড ইট সাইজন। এই সাইজন পাওয়া যায় বলে দিস স্টেজ ইজ নোন অ্যাজ সাইজোগনি। Then there comes the next question, why does the Marliya parasite require two hosts to complete its life cycle? এটাও আমরা অলরেডি ডিসকাস করেছি যে একটা হচ্ছে তোমার সেক্সুয়াল স্টেজের জন্য লাগবে, দ্যাট ইজ দ্য অ্যানোফিলিস মসকিটো ফিমেল, অ্যান্ড একটা হচ্ছে তার এসেক্সুয়াল স্টেজের জন্য লাগবে, অ্যান্ড এসেক্সুয়াল স্টেজের জন্য লাগে হচ্ছে হিউম্যান হোস্ট। এই জন্য তার যেহেতু দুটো স্টেজ, দুটো আলাদা হোস্টের জন্য দরকার, এই দুটো আলাদা হোস্ট ছাড়া তার লাইফ সাইকেলের ওই স্টেজটা কমপ্লিট হচ্ছে না। আচ্ছা, দেন লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ওয়াই ই কোলাই ইজ কল্ড প্রোক্যারিওট। তাহলে এখন বলো প্রোক্যারিওট হওয়ার আমাদের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে? বেসিক্যালি ইট হ্যাজ টু বি লাইক দ্য সেলের যে ক্যারেক্টারিস্টিক্সটা, দে আর দ্য সেল মেমব্রেন বাট আদার অর্গানালস অ্যাবসেন্ট, অনলি রাইবোজোম ইজ প্রেজেন্ট। তারপর নিউক্লিয়াসের ক্ষেত্রে দিস নিউক্লিয়াস ইজ প্রোনিউক্লিয়াস, দেয়ার ইজ নো ডেফিনিট নিউক্লিয়ার মেমব্রেন, দ্য ক্রোমোজোম ইজ অল অ্যারাউন্ড দি সাইটোপ্লাজম। দেন এই কথাগুলো লিখতে হবে আর কি, প্রোক্যারিওটিকের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা লিখবো। Why is ring spot harmful to papaya plants? এটা আসলে তোমরা সবাই জানো কেন একটা প্ল্যান্টের জন্য, বিকজ ইট ইজ হার্মফুল, বিকজ পাপায়ার যে ইকোনমিক যে প্রোডাকশনটা ডিক্রিজ হচ্ছে, সাথে যে পাপায়াগুলো প্রডিউস হচ্ছে তাদের প্যাপেইনের পরিমাণ কমে যাচ্ছে, যে কারণে ওটা খেতে আগে যে সুইটনেসটা পাওয়া যেত এখন ওই সুইটনেসটা থাকছে না, ইট ইজ রিডিউসড। সো বেসিক্যালি ডিক্রিজ ইন প্রোডাকশন, এটা হচ্ছে মেইন কথা, এই জন্য এটা হার্মফুল। আচ্ছা, হোয়াট ইজ মেন্ট বাই লাইসোজেনিক সাইকেল? এটাও তোমরা সবাই জানো, অ্যান্ড উই হ্যাভ অলরেডি ডিসকাসড দিস। তারপর আসি, ওয়াই ইজ দ্য লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়াম কল্ড এ জেনারেশন সাইকেল? জেনারেশন সাইকেল বলার কারণে উই হ্যাভ অলরেডি ডিসকাস, সেটা হচ্ছে তার দুটো জেনারেশন, হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড অ্যান্ড সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল স্টেজ, এই দুটো জেনারেশন দুটো ডেফিনিট দুটো আলাদা হোস্টে হচ্ছে, দ্যাটস ওয়াই দিস ইজ নোন অ্যাজ এ জেনারেশন সাইকেল। অ্যান্ড হোয়াট ইজ মেন্ট বাই লেটেন্ট পিরিয়ড? এটা অনেক ইম্পর্ট্যান্ট। যে কোনো ডিজিজের লেটেন্ট পিরিয়ড মানে দিস ইজ দ্য টাইম বিটুইন এন্ট্রি অফ প্যাথোজেন, যে কোনো একটা প্যাথোজেন হতে পারে, এন্ট্রি অফ প্যাথোজেন বা মাইক্রো অর্গানিজম, এন্ট্রি অফ প্যাথোজেন ইনটু বডি টু অ্যাপিয়ারেন্স অফ first sign symptoms, appearance of first sign বা symptom of disease। তার মানে এটা আর কিছুই না, এটা হচ্ছে একটা ভাইরাস বা একটা ব্যাকটেরিয়া বা যে কোনো প্যাথোজেন যখন আমাদের বডিতে ঢুকবে, ঢোকার সাথে সাথে তো সেই ডিজিজটা প্রডিউস করে দিতে পারবে না, ইট উইল টেক সাম টাইম, দি টাইম ইট টেকস বিটুইন দি এন্ট্রি অ্যান্ড দি অ্যাপিয়ারেন্স অফ দি ফার্স্ট সাইন অ্যান্ড সিমটম। এটা ইম্পর্টেন্ট যে ডিজিজের ফার্স্ট সাইন অ্যান্ড সিমটম দেখা যাওয়ার সময়টা পর্যন্ত সে যে টাইমটা নিচ্ছে, দিস ইজ নোন অ্যাজ দি লেটেন্ট পিরিয়ড। সো তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। এর পরবর্তীতে তোমাদের সাথে যে ওয়ান শট MCQ ক্লাসটা হবে সেই ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান।